সেদিন তো তোকে মাহিম ভালোবাসার কথা জানাতে ডেকেছিল। কি? এটা কি বলিস? হ্যাঁ। সেটা আমার কি করার? কি করার মানে? তোকে কত ভালোবাসি জানিস? সেটা আমার কিচ্ছু করার নেই। আর এমনিতেও আমার একজনের সাথে রিলেশন আছে 2.5 বছর ধরে। তখনই সবাই একসাথে চমকে উঠলো। কি বলিস তুই? কার সাথে? শিশির। তুই জানিস শিশির কতটা খারাপ? ওর নামে একটাও বাজে কথা বলবি না। ওর অনেক মেয়ের সাথে রিলেশন? তোদের আমি বন্ধু ভাবতাম, আর তোরাই এইসব বলছিস। আর মাহিম তো আমার বেস্ট ফ্রেন্ড, ও কিভাবে এসব ভাবলো? ছি ছি। সকালে ঘুম থেকে উঠে আজ আমি অনেক খুশি। খুশিতে শর্ট ডান্স দিতে ইচ্ছে করছে, কারণ আজ আমার অনেক অপেক্ষার প্রহরের সমাপ্তি হবে। 3 বছরের অপেক্ষার পর এই দিনটা এসেছে। আপনারা কি মনে করছেন যে 3 বছর প্রেম করে আজ আমার বিয়ে? আর এটা যদি ভাবেন তাহলে ভুল ধারণা। তাহলে শুনুন আমি খুশি কেন আর আমার পরিচয় একবারেই দিয়ে দিচ্ছি। সবেমাত্র এইচএসসি পরীক্ষা দিয়েছি, 3 দিন হলো। আজ খুশি কারণ আমি ফোন কিনতে যাব। কি আনন্দ আকাশে বাতাসে। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম নাস্তার টেবিলে। মা, নাস্তা তো তাড়াতাড়ি। তুই একটু ওয়েট কর, আমি খাবার আনছি। কিছু সময় পর আম্মু প্লেটে করে নাস্তা নিয়ে আসলো। নে, খেয়ে আমারে উদ্ধার করেন। হয় হয় বাবা। আর মিম কোথায়? তারা তো আর তোর মতন পড়ে পড়ে ঘুমায় না। মিম স্কুলে গেছে, আর তোর বাবা অফিসে। বললেই হলো কয়েকদিন ছুটি পাইছি, তাই তাই ঘুমাই। কয়েকদিন পর পরীক্ষা দেওয়ার পর থেকে আজ 3 মাস বাড়িতে তুই। আচ্ছা এইসব কথা বাদ দাও। রাতে বাবা বলেছিল আমার জন্য টাকা রেখে যাবে ফোন কেনার জন্য, সেই টাকাগুলো দাও। এমনিতেই কাজ করতে চাস না, ফোন কিনলে হাল্লা জানে তরে আর কিছু বলা যাবে কি না। তুই বসে খাবার খান, আমি রুমের থেকে টাকা আনছি। তারপর মেরি মা রুম থেকে টাকা নিয়ে আসতে গেল, আর আমি মনের আনন্দে পরোটা, ডিম ভাজি আর আলু ভাজি খেতে লাগলাম। আমি আজীবন এইগুলো খুব পছন্দ করি খেতে, সেই টেস্ট লাগে আম্মুর রান্না। কিন্তু আজ একটু বেশি টেস্টি লাগছে। কারণ কি? বুঝেছি, আজ ফোন কিনবো সেই জন্য সবকিছুই আজ ভালো লাগছে হয়তো। মনের আনন্দে খেতে লাগলাম, তখন আম্মু হাতে করে টাকা নিয়ে আসলো। এই নে, তোর বাবা টাকা দিচ্ছে, এটা দিয়ে ফোন কিনতে বলছে। কত টাকা আছে মা? তুই নিজে গুনে নে। আমি তাড়াতাড়ি খাওয়া শেষ করে আম্মুর থেকে টাকা নিয়ে নিলাম। মা প্লেটগুলো নিয়ে নিজের রুমে চলে গেল, আর আমি টাকাগুলো গুনতে লাগলাম। গুনে দেখলাম এখানে 20,000 টাকা আছে। বাহ, আমাদের মতো ছেলেদের এই 20,000 টাকাই অনেক। যদি কিছু টাকা লাগে তাহলে আমার কাছে গোছানো টাকা তো আছেই। তারপর আমি টাকায় চুমু খেয়ে পকেটে ভরে নিলাম। মা, আমি গেলাম। তখন মা কিচেন থেকে বলে উঠলো, সাবধানে যাস বাবা, আর ফোন কিনে তাড়াতাড়ি বাসায় আসবি। ওকে। আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। ও সরি, আপনাদের সাথে অনেক কথা বললাম, বাট পরিচয় দেওয়া হয়নি এখনো। আমার নাম মাহিম ইসলাম, বাসায় কুষ্টিয়া। আপাতত বাবার হোটেলে পায়ের উপর পা তুলে জমিয়ে খাই। বাবা আব্দুল সালাম একটা কোম্পানিতে ম্যানেজার পদে চাকরি করে। মা গৃহিণী। আর আমার একটা ছোট বোন আছে, এবার 9-এ পড়ে। ছোট হলে কি হবে, প্রচুর দুষ্টুমি করে। যাক, পরিচয় দিতে দিতে একটা অটো আমার সামনে দাঁড়ালো। কয়ে যাবেন মামা? কুষ্টিয়া নিউ সুপার মার্কেট। ঠিক আছে, আয়েন, উঠে পড়ুন। আমি অটোতে উঠে বললাম, আমার একটা বেস্ট ফ্রেন্ড আছে, নাম নাফিস। তাকে ফোন করলাম। হ্যালো নাফিস, কোথায় তুই? বাসায় কেন? মোবাইল কিনতে যাচ্ছি, তুই আমার সাথে যাবি? তাড়াতাড়ি তোদের বাজারে চলে আয়। আচ্ছা, আসছি। তারপর ফোন কেটে দিলাম। আপনারা ভাবছেন আমি মোবাইল কেনার আগে মোবাইল আমার কাছে কোথা থেকে আসলো? আসলে এটা আমার বাটন ফোন, এক কথায় যেটাকে বলে মুঠো ফোন। কিছু দূর গিয়ে নাফিসকে অটোতে তুলে নিলাম। কি ফোন কিনবি? চল দেখি কি ফোন কেনা যায়। ঠিক আছে। প্রায় আধা ঘন্টা পর আমি সুপার মার্কেটে চলে আসলাম। অটো থেকে নেমে ভাড়া মিটিয়ে মোবাইল শপে চলে আসলাম। কি লাগবে ভাই? মোবাইল লাগবে, অপো ফোনের ভেতরে দেখান। ঠিক আছে। দোকানদার অপো মোবাইলের ভেতরে কালারের ফোন দেখাতে লাগলো। আমার তার ভেতরে একটা নেভি ব্লু কালারের ফোন পছন্দ হলো। যদিও ফোনটার কালার নেভি ব্লু থেকে একটু কালো। ফোনটা দেখে আমার পছন্দ হলো। এটা কেমন হবে বলতো? তোর পছন্দ হলে নিয়ে নে। আচ্ছা ঠিক আছে। তারপর ফোনটার দাম ঠিক করে মিটিয়ে দিলাম। তারা ফোনটা প্যাক করে দিল। আমরা দোকান থেকে বেরিয়ে আসলাম। বুঝলেই অনেক দিনের ইচ্ছা পূরণ হলো। হুম। তোর তো অনেক আগেই ফোন হয়েছে, তাহলে অনুভূতি কেমন হবে বুঝবি না? দুলা ভাই,
দিয়েছে। আচ্ছা যাই হোক, ফোন তো কিনলি, এখন ট্রিট দে। তোরটা ট্রিট দিয়েছিস? তুই ছিলি না তো কি করব? তো রেখে তো দিতে পারতি। সারা কিপ্টে তোর দেওয়া লাগবে না ট্রিট। আরে দোস্ত রাগিস না, নতুন ফোন কিনেছি তাই একটু মজা করছি, চল তোকে ট্রিট দিচ্ছি। তারপর আমরা দুইজন স্টুডেন্ট ক্যাফে হাউসে গেলাম। এই ক্যাফে হাউসটা স্টুডেন্টদের জন্য খুবই বিখ্যাত। আমরা গিয়ে একটা টেবিলে বসলাম। বল দোস্ত, কি কি খাবি? বেশি কিছু না, স্যান্ডউইচ, বার্গার আর বিরিয়ানি আর একটা কোল্ড ড্রিঙ্কস। শালা, এটা বেশি কিছু না, আমাকে ফকির করার ধান্দা করছিস? যা শালা, এমন করলে কিন্তু উঠে চলে যাব। আচ্ছা ঠিক আছে, উঠতে হবে না, একদিন তো খাবি, পেট ভরেই খা তাহলে। এই তো কথার মতন কথা বলছিস দোস্ত। তারপর আমি একজন ওয়েটারকে ডাক দিলাম এবং স্যান্ডউইচ, বার্গার, বিরিয়ানি এবং কোল্ড ড্রিঙ্কস দুইটা করে আনতে বললাম। আমরা গল্প করছিলাম ফোন নিয়ে, তখন ওয়েটার খাবারগুলো নিয়ে আসছে, আমাদের দুজনকে সার্ভ করে দিয়ে চলে গেল সে। খাওয়া শুরু কর দোস্ত। হ্যাঁ দোস্ত, তুইও শুরু কর। আমরা দুইজন খাওয়া শুরু করলাম। আস্তে আস্তে আমরা টেবিলের সবগুলো খাবার খেয়ে নিলাম। এদিকে আমার আগেই নাফিসের খাওয়া হয়ে গেছে। শালা পেটু কি খাওয়াটাই না খাইলো। শালা আজকে খেয়েছি বলে খোটা মারছিস? যা, তোর টাকায় আর খাবো না। থাক, আর ন্যাকা কাটতে হবে না। তারপর আমরা দুজন ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। ওটার থেকে বিলের কাগজ নিয়ে দেখলাম অনেক টাকাই বিল হয়েছে। বিল কাউন্টারে গিয়ে বিল মিটিয়ে দিয়ে নাফিস আর আমি বাড়ি চলে আসলাম। তাহলে চল এবার বাড়ি যাওয়া যাক। হ্যাঁ চল, অনেক সময় হয়েছে, সকাল গড়িয়ে দুপুর করে বিকেল হতে চললো। তারপর আমি একটা অটোতে আর পর সেটাতে দুইজনে উঠে পড়লাম। নাফিসকে তার জায়গায় নামিয়ে দিয়ে আমি চলে আসলাম বাসায়। অটোওয়ালাকে ভাড়া মিটিয়ে আমি বাড়ির মধ্যে প্রবেশ করলাম। চারপাশে কাউকে না দেখে আমি নিজের রুমে চলে গেলাম। মোবাইলটা প্যাকেট থেকে বের করে সিম মেমোরি কার্ড লাগালাম। তারপর ফোনটা চার্জে দিয়ে বিছানায় শুয়ে পড়লাম। আমি ক্লান্ত লাগতেছে তাই খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। এখন জানি না এই ঘুমে কটা বাজবে। ফোন রেখে যখন ঘুমিয়েছিলাম, কিন্তু কিসের ঘুম, বাড়িতে যদি একটা শয়তানি বোন থাকে তাহলে আর শান্তি কিসের। ফোন চার্জে দিয়ে ঘুমিয়েছিলাম। বিকেলে দেখে হাসির শব্দ শুনে ঘুম ভেঙে গেল। হালকা ঘুম চোখে তাকিয়ে দেখলাম মিম আমার বিছানার উপর বসে পেট ধরে হাসছে। এটা দেখে আমার ঘুম উড়ে গেল। মিমের হাতের দিকে তাকিয়ে দেখলাম আমার নতুন ফোন তার হাতে। এটা দেখে আমি বিছানা থেকে লাফ দিয়ে উঠলাম। কিরে কুত্তি, বাড়িতে আসতে না আসতেই আমার নতুন ফোন নিয়ে লেগে পড়ছিস? তো কি হয়েছে? আয় ভাইয়া, সেই টিকটক দেখলাম। বলিস কি, এইসবও খুলে ফেলছিস? হুম, আগে থেকেই জানা আছে রে। তাড়াতাড়ি আমার ফোন রেখে ভাগ এখান থেকে। ভাইয়া, আর একটু দেখি। আরে না বোন, আবার কাল দেখিস। ধুর, যেদিন আমার ফোন হবে সেদিন আমিও দেখিয়ে দিব। তারপর মিম আমাকে মুখ ভেঙচি কেটে চলে গেল। যাওয়ার সময় ফোন ছুঁড়ে মারলো বিছানায়। ওরে পেতনি, দাঁড়া, আমার ফোন ছুঁড়ে মারার মজা। তাই বলে আমি মিমকে তাড়া করলাম। সে সাথে সাথে দৌড়ে নিজের রুমে চলে গেল আর দরজা আটকে দিল। তোকে পরে দেখে নেবো পেতনি। দেখে নিস, যা। আমি সেখানে না দাঁড়িয়ে নিজের রুমে চলে আসলাম। কি আর করব, ফ্রেশ হয়ে আমার সাদের কেনা ফোনটা হাতে নিলাম। ফোনটা হাতে নিয়ে দেখলাম চার্জ কিছুটা কম, তার মানে পেতনি অনেক সময় দেখছে। আমি ফেসবুক মেসেঞ্জার ইনস্টল দিলাম। বেশ কিছু সময় পর ডাউনলোড হয়ে গেল। ফেসবুকে ঢুকে একটা অ্যাকাউন্ট করলাম। রাইটার্স তানভীর ইসলাম নামে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। আমার অনেক দেশ শখ লেখালেখি করা ফেসবুকে, যদিও অন্যরা ফেমাস হতে চায়, বাট লেখালেখি করা এটা আমার অনেক দিনের শখ। আইডি খুলে একটা সুন্দর প্রোফাইলের পিক দিলাম। কয়েকজন ফ্রেন্ড রিকোয়েস্টকে দিলাম, বিশেষ করে লেখকদের। বাটন ফোন থাকতেই যাদের গল্প পড়লাম তাদের। তারপর ফেসবুক থেকে বেরিয়ে পড়লাম গল্প লেখালেখির জন্য। প্লে স্টোর থেকে অ্যাওয়ার্ড কাউন্টার নোডও নামালাম। তারপর ফোনটা রেখে নিচে চলে আসলাম। দেখলাম মা বাবার মিম বসে গল্প করছে আর নুডলস রান্না করছে। ইস, আমাকে না রেখে নুডলস খাচ্ছে। এটা যে আমার ফেভারিট সেটা হয়তো ভুলে গেছে। নিশ্চয়ই এটা ওই পেতনির কাজ। আমি গিয়ে মিমের হাত থেকে নুডলসের প্লেট কিনে নিলাম। এটা কি হলো ভাইয়া? আমার প্লেট তুমি কেড়ে নিলে কেন শুনি? তো কি করব, আমাকে না রেখে তোরা খেতে শুরু করেছিস কেন? মনে নেই তুই আমাকে ফোন টিপতে দিস নাই? ঠিক আছে, তোরটা তাহলে খেতে শুরু করি। মা দেখছো, ভাইয়া আমারটা নিয়ে নিচ্ছে। মাহিম, তুই ঈশিতাকে তার প্লেটটা দিয়ে দে। পারবো না। তোরটা কিচেনে রাখা আছে, নিয়ে এনে দিচ্ছি। ঠিক আছে, আগে নিয়ে আসো। মা কিচেনে চলে গেল আর আমি অল্প অল্প করে মিমেরটা খেতে লাগলাম, যেটা মিম দেখে ফেললো।
ওই ভাইয়া, আমারটা কেন খাচ্ছ? আরে পেতনি একটু টেস্ট করলাম কেমন হয়েছে। তাই বলে খেয়েই যাবি? বাবা, তোমার গুণধর ছেলেকে কিছু বলো। মাহিম, রোজ আমার মামুনির পিছনে না লাগলে তোর কি পেটে ভাত হজম হয় না? এটা তুমি বলতে পারলে বাবা? যাও, এখানে আর বসবোই না। আম্মু আমার জন্য নুডলস নিয়ে আসলো, আমি সেটা তাড়াতাড়ি নিয়ে নিজের রুমে চলে আসলাম, কারণ সেখানে থাকলে পেতনিটা হামলে পড়তো। যাই হোক, নুডলস নিয়ে নিজের রুমে এসে নিজের রুমের দরজা বন্ধ করে বিছানায় বসে পড়লাম, ফোন টিপতে লাগলাম আর নুডলস খেতেছিলাম। ফেসবুকে প্রবেশ করে দেখলাম অনেকেই আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে, আবার অনেকেই রিকোয়েস্ট পাঠিয়েছেন। আমি দেখে দেখে অ্যাকসেপ্ট করতে লাগলাম, নিজেই গল্প লিখতে বসে পড়লাম। প্রথম গল্প আমার এক্সাইটেড বেশি লাগছে, তাই খুব তাড়াতাড়ি লিখছি। রাত 10টার দিকে গল্প লিখে পোস্ট করলাম। গল্পের নাম চাচাতো বোন যখন বউ। রাতে ডিনার করে ঘুমিয়ে পড়লাম। দেখতে দেখতে 3 মাস কেটে গেল। গল্প লেখা, বন্ধুর সাথে আড্ডা দেওয়া আর আমার শয়তানি বোনের সাথে ফাজলামি করা, এভাবেই দিন কেটে যায়। আজ আমার এসএসসি পরীক্ষার রেজাল্ট দিবে। সকাল থেকে অনেক টেনশন হচ্ছে, সকাল থেকে কিছু মুখে দিই নাই। আম্মু অনেকবার বলছে, বাট টেনশনে কিছু খেতে ইচ্ছে করছে না। দুপুর 12টার পর অবশেষে আমার রেজাল্ট পেলাম। আলহামদুলিল্লাহ, ভালো রেজাল্ট হয়েছে, 5 নম্বরে। বাড়ির সবাই খুশি, আমার বোনটা তো অনেক খুশি, লাফিয়ে লাফিয়ে সবাইকে বলে বেড়াচ্ছে। আব্বু মিষ্টি কিনে এনে সবাইকে দিচ্ছে। রাতের বেলা খাওয়া দাওয়া করে রুমে শুয়ে আছি। আজ সব খাবারগুলো আমার স্পেশাল ছিল, কারণ হয়তো আপনারা ভালো করেই বুঝতে পারছেন। অনেক আনন্দ খাওয়া দাওয়া করেছি। রাতে ফেসবুকে ঢুকে গল্প পোস্ট করলাম, তারপর অনেকের কমেন্ট দেখতে লাগলাম। তখন একটা আইডি থেকে রিকোয়েস্ট আসলো, নাম দুষ্টুমি, প্রোফাইল পিক একটা বোরকা পরা মেয়ের পিক। অ্যাকসেপ্ট করলাম না, কারণ আমি পাঠক পাঠিকাদের সারা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি না। টেবিলের উপরে প্লেটটা রেখে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার বিছানা ভেজা। যাক গেল, কাম সারছে। বিছানা ভিজলো কিভাবে? এই অভ্যাস তো আমার নেই, ছোটবেলায় কিছু হয়নি আর এখন হচ্ছে। যদিও কথাগুলো আসতে বলছি, কিন্তু খাটের পাশে লুকিয়েছিল শয়তানি মিম। সব শুনে খিলখিল করে হাসলো। তখনই বুঝলাম এটা মিমের কাজ। লুকানো থেকে বেরিয়ে আয় পেতনি, এটা বলার সাথে সাথে বেরিয়ে আসলো। তুই আমাকে পেতনি বললি কেন? তার আগে বল, তুই আমার এই অবস্থা কেন করছিস? আমি কিছুই করিনি, যা করেছো তুমি। আমি নিশ্চিত তুই আমাকে ভিজিয়ে দিছিস, তোকে আমি মারছি, দাঁড়া। একদম কাছে আসবি না, না হলে কিন্তু বলে দিব তুই বিছানায় হিসু করে দিচ্ছিস। সেটা করিনি, তুই ভালো করেই জানিস। বাইরে তো কেউ জানে না। মা, মা, মিম চিৎকার করে মা মা ডাকতে লাগলো। তাই তাড়াতাড়ি আমি তার মুখ চেপে ধরলাম। আমরে ডাকিস কেন? কাউকে কিছু বলবো না, কিন্তু আমাকে তোমার ফোন চালাতে দিতে হবে। আচ্ছা বোন, নিয়ে যা, তবুও কাউকে কিছু কস না। আর হ্যাঁ, তোরে পরে দেখে নি, মনে পেত নেই। ডাকবো নাকি? মিম ফোন নিয়ে হাসতে হাসতে আমার রুম ত্যাগ করলো, আর আমি অসহায় ফেস নিয়ে তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। কি আর করা, পেতনি বলে কথা। আমি ফ্রেশ হয়ে কাপড় চেঞ্জ করে নিলাম, নিচে নাস্তা করতে আসলাম। কিন্তু এই কিরে, পেতনিটা আমার ফোন টিপছে আর হাসছে। আমি গিয়ে সো মেরে তার থেকে ফোনটা কিনে নিলাম। ভাইয়া, এটা কি হলো? কিছু না। ফোন নিলে কেন? পরে নিস পেতনি। আমি কি মাকে বলবো? হুম হুম। তোকে চকলেট কিনে দেবো, তাও বলিস না। আচ্ছা ঠিক আছে। তারপর আমি নাস্তা করে বেরিয়ে পড়লাম। বন্ধুদের সাথে দেখা হয়নি অনেকদিন, তাই দেখা করব। একসাথে এক কলেজে ভর্তি হব, সেটা নিয়ে কথা বলবো আর কি। আর সালাদের থেকে খাবো। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিজের রুমে চলে আসলাম। আবার বিছানায় শুয়ে ফেসবুকে প্রবেশ করলাম। টুকুস করে মেসেজ রিকোয়েস্টে গিয়ে তো আমি অবাক। ওরে মা, আমি তো বুঝতে পারছি না, দুষ্টুমি আইডি মনে হয় শতখানি এসএমএস আসছে। আইডিতে গিয়ে দেখলাম অনেক কিছু লিখছে। আমি সেগুলো আস্তে আস্তে পড়তে লাগলাম। আসসালামু আলাইকুম লেখক সাহেব, কেমন আছেন, কি করেন, রিপ্লাই দেন না কেন? লেখক বলে কি বেশি ভাব নাকি? আপনার বিয়ে হবে না, আপনার বউ পেতনি হবে। খাওয়া দাওয়া করছেন, আপনার বউ টাকলা হবে। এরকম অনেক মেসেজ। এগুলো দেখে তো আমি বেকাল হয়ে গেলাম। হাসবো না কাঁদবো বুঝে উঠতে পারছিলাম না। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো, আপনি? এসএমএস দিয়ে অন্যগুলো দেখতে লাগলাম। বেশ কিছু সময় পর রিপ্লাই আসলো, আলহামদুলিল্লাহ ভালো। কি করেন আপনি? শুয়ে আছি, আপনি? সেম টু। সিন করে রেখে দিলাম, কিন্তু আবার এসএমএস করলো। খাওয়া দাওয়া করেছেন রাতে? জি, আপনি? আপনার নাম কি? মাহিম, আপনার? নওশিন বিনতে। আচ্ছা, আজ অনেক কথা হলো, এখন বাই, গুড নাইট। ওকে ভাই, আল্লাহ হাফেজ। এই হলো আমাদের গল্পের নায়িকা। দেখতে খুবই সুন্দর,
বড়লোক পরিবারের মেয়ে। বাবা সাগর হোসেন, মা সায়রা আক্তার। যেমন সুন্দর তেমনই মেধাবী। যে কোনো ছেলে এক দেখায় প্রেমে পড়তে বাধ্য। সবসময় বাইরে গেলে হিজাব পরিধান করে। যাই হোক, মেয়েটার সাথে কথা বলে অনেক ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলাম। সাথে এই মেয়েটারও। ফেসবুক ঘোরাঘুরি করে 11টায় ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠতে উঠতে 9টা বেজে গেল। রোজ তো আমার বোন আমাকে ডেকে দেয় ঘুম থেকে, কিন্তু আজ ডাকলো না কেন? ভেরি ইন্টারেস্টিং। আমি নিজের ফোন দেখতে গিয়ে দেখলাম সেখানে ফোন নেই। যা বোঝার বুঝে গেছে, পৃথিবীটা সকালে এসে আমার ফোন নিয়ে গেছে। আমাকে ডাকলে তো আর ফোন টিপতেই পারবে না, সেই জন্য ডাকেনি। কি অদ্ভুত, ফোন পেয়ে আমাকে ডাকতে ভুলে গেছে। বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম, বিছানা গুছিয়ে নিলাম। কি আর করার, বিছানা গুছিয়ে দেওয়ার জন্য কেউ নেই, আমাকেই করতে হয়। রুমের বাইরে এসে নিচে চলে আসলাম। আসসালামু আলাইকুম মা, গুড মর্নিং। ওয়ালাইকুম আসসালাম, গুড মর্নিং। খেতে তো আম্মু। তুই বস, আমি নাস্তা দিচ্ছি তোকে। আমি টেবিলে বসে পড়লাম। চারিদিক ঘুরে মিমকে খুঁজলাম কিন্তু পেলাম না। কিছু সময় পর আম্মু নাস্তা নিয়ে এলো। কিরে, চারপাশে কাকে খুঁজছিস? মিমকে, আমার ফোন নিয়েছিল। দেখ, ঘরে বসে টিকটক দেখছে। আমি বেশি কথা না বলে খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমি মিমের রুমে চলে আসলাম। বাবারে, কি আরামে আমার ফোনে টিকটক দেখছে, ভাবা যায়। অনেক তো দেখলি, এবারে কি ফোনটা দেওয়া যায়? আর একটু পর নিস ভাইয়া। বোন, অনেক সময় তো নিলি। আচ্ছা নে, আজ কথা বাড়ালাম না। আমি মিমের থেকে ফোনটা নিয়ে নিজের রুমে চলে আসলাম। আর আমি শুয়ে গল্প লিখতে লাগলাম। প্রায় অনেক সময় ধরে গল্প লিখে পোস্ট করলাম। তারপর মেসেঞ্জার ঢুকলাম। দুষ্টু মেয়ে যার নাম নৌশিন বিনতে মেসেজ করছে। আমি রিপ্লাই দিতে লাগলাম। আসসালামু আলাইকুম, গুড মর্নিং। ওয়ালাইকুম আসসালাম, গুড মর্নিং। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? ভালো। কি করেন এখন? শুয়ে আছি আর গল্পের কমেন্ট দেখছি। আপনি? এই তো আপনার গল্পটা পড়ছি। আপনি কিন্তু অনেক সুন্দর গল্প লিখেন। ধন্যবাদ। চাচাতো বোনকে বিয়ে করার ইচ্ছে আছে নাকি, যে এই গল্প লিখেন? আরে না, এমনিতেও চাচাতো বোন নেই। সো স্যাড। আমরা কি ফ্রেন্ড হতে পারি? কি হলো বলেন? আচ্ছা ঠিক আছে। তাহলে তুই করে বলবো। ওকে। বাহ, এই মেয়ে তো দেখছি বেশি ইন্টেলিজেন্ট। আচ্ছা, তোর বাসা কোথায়? কুষ্টিয়া। তোর? চুয়াডাঙ্গা। কিসে পড়িস? ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হব। তুই? সেম। আচ্ছা, এখন রাখি, অফলাইন যাব। ওকে বাই। নৌসিন চলে গেল আর আমি অন্যদের মেসেজে রিপ্লাই দিতে লাগলাম, সাথে গল্পের কমেন্টগুলো দেখতে লাগলাম। একটা জিনিস বুঝি না, এত কষ্ট করে গল্প লিখি কিন্তু রিয়াক্ট কমেন্ট করি না বেশি, কেউ পড়ে চলে যায়। জানি না একটা কমেন্ট রিয়াক্ট করতে এদের কি হয়, মহাভারত কি উল্টে যায় নাকি না জানি না বাবা। আরে ভাই, এত কষ্ট করে সময় করে গল্প লিখি, একটা কমেন্ট করা তো যায়। যাই হোক, কয়েকটা কমেন্ট হয়েছে, তার রিপ্লাই দিয়ে অফলাইন হয়ে গেলাম। ফোনটা রেখে একটু ঘুমিয়ে পড়লাম। প্রায় 3 ঘন্টা পর ঘুম থেকে উঠে শাওয়ার নিয়ে নিলাম। দুপুরে খাওয়া দাওয়া করে রুমে চলে আসলাম। গল্পের আরেকটা পার্ট লিখলাম। লিখতে লিখতেই বিকেল হয়ে গেল। বিকেলে বাড়ি থেকে বেরিয়ে খেলার মাঠে যেতে লাগলাম। যেতে গিয়ে আমার ফ্রেন্ড নাফিসের সাথে দেখা হয়ে গেল। কিরে, আজ এত তাড়াতাড়ি যাচ্ছিস যে? আরে বলিস না, বাড়িয়ে থাকতে ইচ্ছে করে না। আমারও সেম অবস্থা, কি করব বল, সারাদিন বাড়িতে থাকতে ভালো লাগে না। ফোন টিপতে আর ভালো লাগে না। আমারও নতুন নতুন অনেক টিপসি। তাহলে তোর তো উপযোগ নিঃশেষ হয়ে গেল। দোস্ত, অর্থনীতি সংজ্ঞাটা একদম সত্যি। অনেক গল্প করতে করতে খেলার মাঠে চলে আসলাম। এখানে কয়েকজন আছে, তাদের সাথে গোল হয়ে বসে আড্ডা দিতে লাগলাম। বেশ কিছু সময় পর অনেকেই চলে গেল। সবাই 2টা টিম করে ক্রিকেট খেলা শুরু করলাম। প্রথমে আমরা ব্যাটিং করলাম, তেমন খেলা পায় না আমি, তবুও টুকটাক ব্যাটিং করলাম। 10 ওভারে 139 হয়েছে। অপর টিম 15 রানে হেরে গেল। যাই হোক, যারা টাকা দিয়েছিল তারা টাকা ভাগ করে নিল। আমি, নাফিজ আর নিয়াম 3 জন গল্প করতে করতে বাড়িতে আসতে লাগলাম। নিয়াম দোকান থেকে একটা 7-আপের বোতল কিনে নিয়ে আসলো। শালা রোজ আমি খাওয়াবো, তোরা কবে খাওয়াবি? এ নাফিস, আমরা কবে খাওয়াবো রে? যেই মাসে শুক্রবার থাকবে না সেই দিন। শুনলি তো কবে খাওয়ার কথা বললাম। শালারা মজা নিস আমার সাথে। যা, তোদের আর দিব না, আমি একলাই খাবো। আরে বন্ধু, এটা কোনো কথা? তুই রোজ জিতিস, আর এই জেতার টাকা আমাদেরও তো হক আছে, বল। তোদের হকের গুষ্টি কিলাই। এ দেখো, এমন করলে কিন্তু তোকে প্রতিদিন হারিয়ে দিব, তখন বুঝবি। থাক নে, এমনি ভালো আছে। এই তো এবার বাগে আইসো সান্দো। তারপর আর রোজকার মতো 3 জনে 1 লিটার 7-আপ ফিনিশ করে দিলাম। খালি বোতল নিয়ামের হাতে ধরে দিয়ে আমি আর নাফিস চলে আসলাম
কালার মাঠা থেকে নিয়মের বাড়ি প্রথমে, তারপর নাফিস সবার শেষে আমার। জানি এটা মানবে না, আমার মতো নিষ্পাপ ছেলেকে এত দূর টাটানোর জন্য। সন্ধ্যার সময় বাসায় ফিরলাম। বেশ কিছু সময় পর মা জননীর মুখে ভাষণ শুনে নিজের রুমে চলে আসলাম। আহ, কি সুন্দর ভাষণ, শুনলেই প্রাণ জুড়িয়ে যায়। সন্ধ্যায় ফ্রেশ হয়ে মোবাইল টিপতে লাগলাম। কি আর করা, পড়া নেই, শুধু চিল আর চিল। সকালে ঘুম থেকে উঠে ফোন খুঁজলাম, বাট রোজকার মতো ফোনটা পেলাম না। কি আর করার, পেতনি বোনটা ছাড়া আর কেই বা নিবে। সকালে ঘুম থেকে উঠতেই 9টা বেজে গেছে। আজকাল একটু বেশি রাত জাগা হয়ে যাচ্ছে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। নিচে গিয়ে নাস্তা করে নিলাম। মা, আমাকে কিছু টাকা দাও তো। কাল রাতে না টাকা নিলি? তো এখন দেওয়া লাগবে? আমি আর টাকা দিতে পারবো না। ঠিক আছে, দেওয়া লাগবে না। তাই বলে বাইরে চলে আসলাম। কিছু সময় ঘোরাঘুরি করে আবার বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার সাথে সাথেই আম্মু আমাকে 1000 টাকা দিল। মায়েরা তো এমনই, যতই কঠিন হোক না কেন সন্তানের সব আবদার পূরণ করে। কিন্তু সেই শয়তানরাই বৃদ্ধ বয়সে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। আমি টাকা নিয়ে নিলাম। লাভ ইউ মা। পাগল ছেলে। আমি টাকা নিয়ে নিজের রুমে চলে আসলাম। ফোন দেখলাম চার্জ দেওয়া, চার্জ থেকে খুলে টিপতে লাগলাম। এভাবেই আমার দিন যাচ্ছে। প্রতিদিন রাতে নৌসিনের সাথে গল্প করা, দুষ্টুমি করা ইত্যাদি। বাট আমি তাকে এখনো দেখিনি, বাট সে আমাকে দেখেছে। আমি অনেক পিক চেয়েছি, বাট সে আমাকে দেয়নি তার পিক। এর মাঝে 4 মাস কেটে গেল। 4 মাসে কি করছি পরে জানবেন। আমি আর নাফিস এক কলেজেই ভর্তি হয়েছি। নৌসিনও বলে আমাদের কলেজেই ভর্তি হয়েছে, বাট আমি কলেজে যাইনি এখনো, তাই দেখা হয়নি। তাছাড়া সে আমার কাছে বলে অপরিচিত থেকে কথা বলতে চায়। যাই হোক, আমি জোর করি নাই। কলেজ শুরু হয়েছে আজ 2 মাস। এই 2 মাসে আমি আর নাফিস একদিনও কলেজে যায়নি। কেন যায়নি সেটা পরে জানতে পারবেন। রাতে খাওয়া দাওয়া করে নেটে আসলাম। তো আগামীকাল কালে কলেজে আসছিস? দোস্ত, কাল সামনে আসবি তো? একদম না। কেন? আমি চাই না, তাই কোনো একদিন সারপ্রাইজ দিব। ওকে, তোর যেটা ইচ্ছে। অনেক রাত পর্যন্ত কথা বলেই ঘুমিয়ে গেলাম। এখন আমরা তুই করেই বলি। আর নৌসিন আমার খুব ভালো বেস্ট ফ্রেন্ড। সকালে ঘুমিয়েছিলাম, তখন নিজের ফোনটা বেজে উঠলো। ঘুম ভেঙে গেল। ফোন রিসিভ করার সাথে সাথেই ঝড় বয়ে গেল। শালা উগান্ডা হেরোস অলস, এখনো ঘুমিয়ে আছিস? কলেজের টাইম হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি উঠে নিচে আয়, আমি তোর বাড়ির সামনে। ফোনটা সামনে নিয়ে এসে দেখলাম সুন্দর করে বলত নাফিস লেখা। দোস্ত, তুই বাড়ির ভেতরে আয়, আমি তো সময় রেডি হইনি। আচ্ছা ঠিক আছে। আমি তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে দেখলাম নাফিস নিচে বসে নাস্তা করছে, সাথে মিমো আসছে। তারা গল্প করছে আর হাসাহাসি করছে। আমি কি একটা চেয়ার টেনে বসে বললাম, তো কি নিয়ে এত গল্প করছিস? সেটা তোকে বলতে যাব কেন শুনি? তোকে জিজ্ঞেস করে নাই, নাফিসকে বলছি, বল। দোস্ত, সাথে সাথে চুপ হয়ে গেল। বুঝলাম না কেন। মিমের দিকে আর চোখে তাকিয়ে দেখি সে নাফিসের দিকে চোখ গরম করে তাকিয়ে আছে। বুঝলাম না কিছুই। যাই হোক, সেটা না ভেবে মাকে নাস্তা দিয়ে যেতে বললাম। আম্মু কিচেন থেকে আলু ভাজি আর পরোটা নিয়ে আসলো। ইয়াম্মি, এটা আমার ফেভারিট। বা মা, আজ পরোটা আর আলু ভাজি দাও, তাড়াতাড়ি দাও, অনেক ক্ষুধা লাগছে। আমি পরোটা খেতে লাগলাম। আজ প্রায় 4 মাস পর আম্মুর হাতে রান্না খাচ্ছি। রাতেও খেয়েছি, কিন্তু পরোটা এখন খাচ্ছি। এতদিন অনেক মিস করেছি এইসব। দেখ কি রাক্ষসের মতো গিলছে, মনে হচ্ছে জীবনে খাইনি। ঠিক বলেছিস, এতদিন অনেক মিস করছি। পাগল ছেলে। আমি মন দিয়ে খাবার খেতে লাগলাম, কারো কথা না শুনে। নাফিস বাবা, পরটা নেও। না আন্টি, আর নিব না। কেন বাবা? এমনি পেট ভরে গেছে। নেবেন না মানে? নিতেই হবে। তাই বলে জোর করে মিম পরোটা তুলে দিল নাফিসকে। বেচারা নাফিস মিমের দিকে কোন চোখে তাকিয়ে আছে। মিমের তা এখনো দেখে খেতে লাগলো। মাহিম বাবা, এতদিন ঘুরে আসলি, আজ রেস্ট নিয়ে কাল কলেজে যেতে পারতিস। না, আম্মু, অনেক ঘুরছি। এমনিতেও 2 মাস কলেজ যায়নি। একজনের থেকে শুনলাম রেজিস্ট্রি করা হচ্ছে, আজ লাস্ট ডেট, তাই যেতেই হবে। আচ্ছা, তোদের যেটা ভালো মনে হয় সেটাই কর। খাওয়া দাওয়া শেষ করে আমি মানি ব্যাগ নিয়ে চলে আসলাম। সাবধানে যাবি। আচ্ছা মা। নাফিস, খাবার এসো কিন্তু। ঠিক আছে আন্টি। তারপর আমরা দুইজন বাসা থেকে বেরিয়ে পড়লাম। মিম নাফিসের ভাব চক্কর কিছুই বুঝছি না। নাফিস বাইক নিয়ে এসেছিল, সেটাই করে কলেজে রওনা দিলাম। অন্যদিকে নৌসিন কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে। আজ খুব তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে পড়লো। রাস্তায় আসার সাথে সাথেই তার সামনে একটা বাইক এসে থামলো। নৌসিন সামনে তাকে দেখলো শিশির। শিশির হলো নৌসিনের বয়ফ্রেন্ড। 3 মাস হচ্ছে তাদের সম্পর্কের। শিশির এবার অনার্স 2য় বর্ষে পড়ে নৌসিনের কলেজে। কলেজ ভার্সিটি একসাথে, তাই আর কি। এই সম্পর্কের কথা কেউ জানে না। শিশির জানাতে নিষেধ করছে।
জান, তাড়াতাড়ি ওঠো, আমার একটা জরুরি কাজ আছে। ওকে যান। নৌসিন বাইকে ওঠার সাথে সাথেই শিশির বাইক নিয়ে চলে আসলো কলেজের সামনে। নৌসিনকে কলেজে একটু দূরে নামিয়ে দিয়ে শিশির চলে গেল। নৌসিন হাঁটতে হাঁটতে কলেজে চলে আসলো। এদিকে আমি আর নাফিস কলেজে চলে আসলাম। নাফিস দরকারের জন্য কলেজের ক্যান্টিনে গেল আর আমি বাইকটা নিয়ে পার্কিং করতে গেলাম। বাইক নিয়ে পার্কিং দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটা মেয়ে বাইকের সামনে চলে আসলো। আমি সাথে সাথে ব্রেক করলাম। সামনে তাকে দেখি একটা বোরকা পরিহিত মেয়ে, চোখ বন্ধ করে আছে ভয়ে। আমি কয়েকবার হর্ন বাজালাম, তখন মেয়েটা পিট পিট করে তাকালো আমার দিকে। তাকে সে অবাক হয়ে গেল, কিন্তু কেন সেটা বুঝলাম না। আমি কলেজে ঢুকে সামনের দিকে যেতেছিলাম, তখনই একটা বাইক সামনে চলে আসলো। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। যখন কিছুই হলো না, তো চোখ খুলে সামনে তাকিয়ে দেখি বাইকের ওপর একটি সুন্দর ছেলে, যাকে দেখে আমি অবাক, কারণ সে আর কেউ নয়, আমার ফেসবুক লেখক বন্ধু। যাক, তাহলে এখন থেকে মজা করা যাক। এই মেয়ে, কথা কানে যায় না? কখন থেকে ডাকছি? হ্যাঁ বলুন। এত সময় বললাম শুনতে পাননি? কোন জগতে ছিলেন আল্লাহ জানে। বলছি যে বাইকের সামনে থেকে সরে যান। কেন সরবো? পারলে আপনি অন্য সাইড দিয়ে যান। আপনার সরতে কি? বাইক চালাতে পারেন না, আবার বাইক নিয়ে কলেজে আসছেন? এখনই তো আমাকে মেরে দিচ্ছিলেন। আমি আপনাকে কেন মারবো? আপনি তো আমার বাইকের সামনে হুট করে চলে এলেন। চালাতে পারে না, আবার বড় বড় কথা। সরি বলেন আর এখান থেকে যান। সরি বলতে পারবো না। আপনি তো খুব খারাপ, মেয়েদের মতো ঝগড়া করছেন সরি না বলে। আপনি তো বজ্জাত মহিলা, ঝগড়ুটে। তারপর আমি বাইক নিয়ে পাশ কাটে চলে আসলাম আর মেয়েটা মুচকে হেসে চলে গেল। হাসিটা আমার চোখের আড়ালেই রয়ে গেল। আমি বাইকটা নিয়ে পার্কিং করতে লাগলাম। রাগে আমার শরীর জ্বলে যাচ্ছে। বজ্জাত মহিলা প্রথম দিনেই মুড খারাপ করে দিল। কার মুখ দেখে যে ঘুম থেকে উঠছিলাম। যাক পাগল, এইটুকুতেই এত রাগ না করে, না জানি বেশি করলে কেমন হবে। যাক, অনেক হলো, এখন ক্লাসে যাই, পরে ফ্রেন্ডশিপ করে নিব। এই কথাগুলো নিজে নিজে বলে ক্লাসে চলে গেল। এদিকে আমি রেগে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি। বেশ কিছু সময় পর নাফিস কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসলো। কিরে, তোকে এমন লাগছে কেন? কি জন্য রেগে আছিস? আর বলিস না, একটা মেয়ের সাথে। তারপর সব বললাম আগের ঘটনাগুলো। হা হা, একটা মেয়ে তোকে এমন করে চলে গেল? দেখ, একদমই হাসবি না, নাইলে কিক মারবো তোকে। থাক দোস্ত, মাফ কর। এই নে, ঠান্ডা খেয়ে মেজাজ ঠান্ডা কর। দে। তারপর আমি কোল্ড ড্রিঙ্ক নিয়ে ঢকঢক করে অর্ধেকের বেশি মেরে দিলাম। আরে শালা, তুই সব মেনে দিলি, আমি কি খাবো? ও সরি, এনে তুই এটুকু খা। তুই খা। আচ্ছা যা, তোকে আমি পরে খাওয়াবো। নাফিস ওইটুকু খেয়ে নিল। তারপর আমরা দুজন ক্লাসের দিকে যেতে লাগলাম। আমরা ক্লাস চিনি না, তাই একজনকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাইয়া, ইন্টার ফার্স্ট ইয়ারের মানবিক শাখার ক্লাস কোন দিকে? আজ 2 মাস হলো, এখনো রুম চিনোস না? তাই বলে হাসতে লাগলো, সাথে কিছু তার বন্ধুগুলো। আসলে ভাইয়া, আমরা আজ নতুন। ওই সামনে গিয়ে ডান দিকে গিয়ে 6 নাম্বার রুম। আমি আর নাফিস চলে আসলাম। তাদের বলা কথা অনুযায়ী গেলাম। রুমের পাশে গিয়ে কয়েকজন মেয়ের হাসাহাসির শব্দ শুনতে পেলাম। রে দোস্ত, শুধু মেয়েদের হাসি শোনা যায়, মনে তো হচ্ছে আর কেউ নেই। বন্ধু, আমার মনে হয় তারা আমাদের ভুলে তথ্য দিয়েছে। ওই যে যেন গল্পের মাঝে হয়। তোর ওইসব গল্প তো হয়, বাস্তবে নয়। আমি রুমে গিয়ে দরজার কাছে গিয়ে দেখলাম নাফিসের কথাই সত্যি। আমাদের দেখে মেয়েগুলো ছুটে এদিকে আসলো। দোস্ত, এবার কি করি? আমি কিছু জানি না, আজ হয়তো গণধোলাই খেতে হবে। এই কার আপনার আর এই মেয়েদের কমন রুমের সামনে কি করেন? আসলে আপু হয়েছে কি, আমরা কলেজে আজ প্রথম। তো তাই বলে এখানে চলে আসবেন? সরি। কথা বলতেছিলাম, তখনই সেই মেয়েগুলোর পেছন থেকে একটু আগে দেখা সেই ঝগড়ুটে মেয়েটা বেরিয়ে সামনে আসলো। এমনিতে এই মেয়েগুলো জ্বালায় বাসি না, আবার এই ঝগড়ুটে। এই তোরা থাম, তোরা যা, আমি দেখছি। এরা আমার পরিচিত, আমি এই দিকে আসতে বলেছিলাম, হয়তো না পেয়ে রুমের এই সাইডে আসছে। আগে বলতে না? মুখ ভেঙচি কেটে সব মেয়েগুলো আগের জায়গায় চলে গেল, আর ঝগড়ুটে মেয়েটা থাকলো। ধন্যবাদ আপু। একটু আগের ঘটনার জন্য দুঃখিত। আমি রোদেলা, আপনি? নওশিন বলা যাবে না, তাহলে সন্দেহ করতে পারে। আমি মাহিম, ও আমার বন্ধু নাফিস, ইন্টার ফার্স্ট ইয়ার মানবিক। সেম। আমরা কি ফ্রেন্ড হতে পারি? হ্যাঁ, অবশ্যই। একদম না, এই ঝগড়ের সাথে নো বন্ধুত্ব। বন্ধু না হলে এদের ডেকে মার দিব। দেখলি কেমন ডেঞ্জারাস।
এটা কোনো ব্যাপার না। ওকে বন্ধু। ঠিক আছে চলো। তারপর রোদেলা আমাদের নিয়ে ক্লাসরুমে আসলো। আমি আর নাফিস পেছনে একটা বেঞ্চে বসলাম। রোদেলা তার বান্ধবীদের সাথে বসলো। তখন একটা স্যার প্রবেশ করলো, ইংরেজি টিচার মকবুল। অন্যদের থেকে জানলাম নাম প্রেজেন্ট করার সময় আমাকে আর নাফিসকে দাঁড় করলো। তোমরা দুইজন কোথায় থেকে উদয় হলে এতদিন পর? স্যার বাসা থেকে। তো এতদিন পর কেন? আসলে স্যার আমরা বাসায় ছিলাম না, আমরা বাকিটা বলার আগেই আমি নাফিসের পায়ের উপর পাড়া মারলাম। তখন সে চুপ হয়ে গেল। আসলে স্যার আমরা দুজন একটু বেড়াতে গিয়েছিলাম, আর সেখানে আমার এক আত্মীয়ের বিয়ে ছিল, সেটার জন্য আরো দেরি হয়ে গেল। এখন থেকে নিয়মিত আসবে কি? ওকে। তারপর আমাদেরকে বসতে বললো। সরি বন্ধু, ভুল করে বলে ফেলতে গিয়েছিলাম। আর যেন না হয়। হুম। তারপর আমরা মন দিয়ে ক্লাস করতে লাগলাম। স্যার পুরো ক্লাস নিয়ে চলে গেল। অনেক ভালো বোঝায় তিনি। আমি আর নাফিস অফিস রুমে গিয়ে রেজিস্ট্রেশন স্বাক্ষর করে কলেজের একটা গাছের নিচে এসে বসলাম। তখনই আমাদের পাশে দেখলাম রোদেলা আর তার দুজন বান্ধবী দাঁড়িয়ে আছে। আরে রোদেলা, তুই দাঁড়িয়ে আছিস কেন? বসে পড়। তোদের সাথে পরিচয় করিয়ে দিই। এটা হলো মারিয়া, আর ও হচ্ছে বৃষ্টি। আর তোদের যার কথা বলেছিলাম এরাই সে। হাই। হ্যালো। আমরা কিন্তু আজ থেকে বন্ধু, তাই তুই বলে ডাকবো। আচ্ছা ঠিক আছে। রে তুই কথা বলছিস না কেন? বলছি তো। তারপর আমরা অনেক সময় গল্প করলাম। একটু সময়ের মাঝে আমরা ভালো বন্ধু হয়ে গেলাম। অনেক গল্প হলো। তোরা ক্লাস করবি না আর? না রে, ভালো লাগছে না। ও আমারও ভালো লাগছে না, তাহলে বাসে যাওয়া যাক। মাহিম ঠিক বলেছে। হুম। ঠিক আছে তোরা যা, আমি আর নাফিস বাইক নিয়ে যাচ্ছি। বাই। কাল দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আমি আর নাফিস বাইক নিয়ে চলে আসলাম বাসায়। নাফিস আমাকে বাসায় নামিয়ে দিয়ে সেও নিজের বাসায় চলে গেল। আমি কলিং বেল বাজানোর পর আম্মু এসে দরজা খুলে দিল। কিরে, প্রথম দিন কলেজে কেমন কাটলো? অনেক ভালো মা। আচ্ছা যা, ফ্রেশ হয়ে আয়, খেতে দিচ্ছি। এখন খেতে ইচ্ছে করছে না, পরে খাবো। আমি নিজের রুমে চলে আসলাম। সাথে সাথে পেতনি হাজির। ভাইয়া ফোনটা একটু দে। টেবিলের উপর আছে, নিয়ে বিদায় হ। মিম ফোনটা নিয়ে চলে গেল। আমি ফ্রেশ হয়ে বিছানায় শরীরটাকে এলিয়ে দিলাম। রাতে একটু পরে খাওয়া দাওয়া করে নেটে আসলাম। তখন দেখলাম নৌসিনের মেসেজ আর একটা পিক। আরে শালা, এটা তো সকালেই পিক। রোদেলার সাথে যখন প্রথম ঝগড়া হয়। কি হলো, এই পিক তুমি কোথায় পেলে? ভুলে যেও না, আমিও তোমার কলেজে পড়ি। তার মানে তুমি? হ্যাঁ, মেয়েদের সাথে ঝগড়া করো তুমি। আমার কোনো দোষ নেই তো, ওই মেয়েটা ঝগড়া করছে। সেটা আমি বুঝতেই পারছি। তাহলে তার সাথে বন্ধুত্ব করলে কেন? মেয়েদের সাথে বন্ধুত্ব করা খুব শখ না? আরে না, তেমন কিছু না। দেখলাম তো, খুব হেসে হেসে কথা বললি। আচ্ছা তুই চিন্তা করিস না, তুই আমার বেস্ট ফ্রেন্ড আছিস আর থাকবি, কেউ নিতে পারবে না তোর জায়গা। মনে থাকে যেন, না হলে খবর আছে তোর। খাওয়া দাওয়া করছিস রাতে? তুই? হয়। আচ্ছা অনেক রাত হয়েছে, এখন ঘুমা। গুড নাইট। এখন তো গুড নাইট বলবি? ওই পেতনির সাথে কথা বলছিস যে? আরে না, ঘুম পাচ্ছে। ওকে, গুড নাইট। একটা গল্পের পার্ট পোস্ট করলাম, অফলাইন হয়ে গেলাম। কালকের মেয়ে ফ্রেন্ডগুলোকে জিজ্ঞেস করবো নৌসুনের ব্যাপারে, দেখি তারা চিনতে পারে নাকি। মনে মনে এইসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেলাম। প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে নিলাম। আজ নিজের বাইক নিয়ে কলেজে গেলাম। বাইকটা রেখে বকুল গাছতলায় গেলাম। এখনো তেমন ছাত্রছাত্রী আসেনি, আমার বন্ধুগুলো আসে। আজ মনে হচ্ছে একটু তাড়াতাড়ি চলে আসছি, সেটা বড় কথা না। কেউ নেই যখন ফ্রি আছি, এইভাবে গল্প লিখে ফেলা যাক কিছুটা। নিজের ফোন বের করে ফেসবুকের বেস্টু যখন বউ গল্পের 6 নম্বর পর্ব লিখতে লাগলাম। বেশ কিছু সময় পর মনে হলো কেউ আমাকে খোঁচা মারছে আঙুল দিয়ে। বিরক্ত হয়ে মাথা তুলে দেখলাম বৃষ্টি আর রোদেলা। কিরে তোরা কখন আসলি? তুই যখন গল্প লিখতেছিলি তখন। কে বললো গল্প লিখছিলাম? এমন কিছু? সেটা আমরা অনেক আগেই দেখেছি। তুই কি লিখছিলি? লেখার ধ্যান থাকলে আবার টের পাবে কিভাবে? আচ্ছা, এই গল্পগুলো দেখে আমার লেখক তানভীর ইসলামের কথা মনে পড়ে যাচ্ছে। এতে আমার কি করার? তুই আবার লেখক নয় তো? আরে না, কি যে বলিস। কি নিয়ে কথা হচ্ছে রে? এরই মাঝে নাফিস চলে আসলো। শালা কি বলেই দেয়। এই যে মাহিম গল্প লিখছে, তাই জিজ্ঞেস করলাম। আরে ও তো লেখক। এই তুই থাম। নাফিস বল তো। আরে ও তো লেখক, তানভীর ইসলাম।
আমাদের বললে কি হতো মাহিম? আরে তেমন কিছু না। বুঝি বুঝি। জানিস, তোর গল্প আমরা তিনজনই পড়ি। অনেক সুন্দর গল্প লিখিস। ধন্যবাদ তোদের। আজ তো মারি আসলো না। আজও নানুর বাড়িতে বেড়াতে গেছে। ও, তাহলে চল আজকে কোথাও থেকে ঘুরে আসি। আরে ক্লাস করতে হবে। একদম না, আজ আমরা ঘুরে বেড়াবো। প্লিজ মাহিম, রাজি হয়ে যা। আচ্ছা ঠিক আছে, যাবো, কিন্তু এক ক্লাস পরে। আচ্ছা ঠিক আছে, আমরা কিন্তু বাইকে যাব। ওকে। তারপর আমরা চারজন ক্লাসে চলে আসলাম। যথা নিয়মে একটা ক্লাস করে আমরা বাইরে চলে আসলাম। তো কোথাও ঘুরতে যাবি? তোদের বাইক, তাহলে তোরা কোথায় নিয়ে যাবি সেটা বল। চল বাইপাসের ওইখানে নতুন পার্ক হয়েছে, সেখানে যাই। আরে ওইটা রোজ হলিডে পার্ক, সেখানে কয়েকবার গেছি। ঠিক আছে তাহলে চল, আমরা ইউটিউব পার্কে যাব। তোদের সাথে ঘুরে বেড়ানো হবে, আর আমার কিছু তথ্য পাওয়া যাবে। কিসের তথ্য? আরে ফেসবুকের বেস্ট যখন বউ এই গল্পের লাগবে। জিএফ এর সাথে বেড়াতে যাবি নাকি? আরে না। তারপর আমি আর নাফিস দুইজন বাইক নিয়ে আসলাম। তাদের সামনে দাঁড়াতেই রোদেলা আমার বাইকে আর বৃষ্টি নাফিসের বাইকে উঠে বসলো। তো রওনা দিলাম ইউটিউব পার্কে। প্রায় 1 ঘন্টা পর আমরা সেখানে পৌঁছলাম। বাইক রেখে চারজনের জন্য টিকিট কেটে নিয়ে আসলাম। এখন সকাল, তাই বেশি মানুষ নেই। বিকেলে অনেকেই এখানে আসে সময় কাটাতে, গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে। যাই হোক, আমরা ভিতরে গিয়ে দোলনায় চললাম। এটা হলো না, হাঁটতে হাঁটতে ইউটিউব লেখা দেখতে পেলাম দূর থেকে। ওই দেখ ইউটিউব লেখা। তাহলে চল ওখানেই যাই। আমরা চারজন সেখানে গেলাম। সেখানে গিয়ে তো আমি বেশ অবাক হলাম। সাথে প্রচন্ড হাসি পেতেছিল। আমি হাসি আটকাতে না পেরে হেসে ফেললাম। আমার হাসা দেখে ওরা তিনজন আমার দিকে তাকালো। কিরে, পাগল হয়ে গেলি নাকি? আরে তুই সামনে এই বোর্ডে তাকিয়ে দেখ। ওরা তিনজন সামনে তাকিয়ে দেখলো সাইনবোর্ডের পর লেখা, এই ইউটিউব লেখা অক্ষরগুলোর উপর কেউ দয়া করে বসবেন না। এতে হাসার কি আছে? আরে এবার ইউটিউবের দিকে তাকা। এবার তারা তাকিয়ে বুঝলো আমি কেন হাসছি। আসলে বন্ধুরা হয়েছে কি, মানে লেখা বসবে না, কিন্তু বেড়াতে আসে সবাই ওই ইউটিউব লেখার উপর বসেই ছবি তুলে গল্প করছে। চল আমরা গিয়ে ছবি তুলি। তারপর আমরা গিয়ে সুন্দর করে এক একটা অক্ষরের উপর বসলাম। কি রে, সবাই বসলি পিক তুলে দিবে কে? আমি তুলে দিচ্ছি, দাঁড়া। কাউকে কিছু করতে হবে না, তাই বলে সামনে দাঁড়ানো একটা ছেলের কাছে গেলাম। এই যে ভাইয়া, আমাদের কিছু পিক তুলে দেবেন? অবশ্যই ভাইয়া। তারপর আমি নিজের ফোনটা বের করে তাকে দিলাম। ছেলেটা আমাদের বেশ কিছু পিক তুলে দিল। এই নিন ভাইয়া আপনার ফোন। ধন্যবাদ ভাইয়া। ছেলেটা চলে গেল। আমরা গল্প করতে লাগলাম। এই চল ফুচকা খেয়ে আসি। এই খাই না আমি। আরে চল, খুব টেস্টি। রে তুই তো খেতিস না? আগে খেতাম না, এখন খাই। এটা শুনে আমি সন্দেহ দৃষ্টিতে তার দিকে তাকালাম। কিরে, জিয়ে অভ্যাস করেছে নাকি? আরে তেমন কিছু না। আরে মাহিম চল, একদিন খেলে এমন কিছু হবে না। আচ্ছা চল। তারপর আমরা 4 প্লেট ফুচকা অর্ডার দিলাম। ফুচকা এলে খেতে লাগলাম। ওমা, আমি 1 প্লেট খেতে পাচ্ছি না, আর ওরা তিনজন গপ গপ করে গিলেই যাচ্ছে। পরপর 4 প্লেট খেলো। এত খেলে কিভাবে? তুই বুঝবি না। এটাও একটা আর্ট, সবাই পারে না। তোরা রাখ, তোরা এগোতে থাক, আমি বিল দিয়ে আসছি। ওরা যেতে লাগলো। আমি ফুচকার বিল মিটিয়ে আরো 4 প্লেট ফুচকা নিলাম। আরে ভাই, আপনারা ভাবেন না যে আমারও একবারে খেয়ে লোভ লেগে গেছে। আসলে আমার শয়তানি বোনের জন্য নিলাম। আমি তাদের কাছে চলে আসলাম। কিরে, তোর হাতে কি? ফুচকা। কিরে, তোরও লোভ লেগে গেল নাকি? আরে না, বোনের জন্য নিলাম 4 প্লেট। তাহলে ওইটুকুতে মিমের কিছু হবে না। কিছু বললেই না। তারপর আমরা যে যার বাসায় চলে আসলাম। ওদেরকে আমি আর নাফিস বাসার সামনে রেখে আসছি। আম্মু, মিম কই? সে তো স্কুলে গেছে। ও আচ্ছা, আমি টেবিলের উপর ফুচকা রাখছি, তুমি মিম আর ভাগ করে খেয়ে নিও। আচ্ছা রাখ, মিম একলাই খাবে। আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। ফুচকা খাইছি, তাই দুপুরে খেতে ইচ্ছে করছে না। গল্প লিখে দুপুরে ঘুমিয়েছি। ঘুম ভাঙলো মিমের ডাকে। কি হয়েছে, ডাকছিস কেন? ফোনটা নিব তাই। নিয়ে যা। ধন্যবাদ ভাইয়া ফুচকা নিয়ে আসার জন্য। মিম চলে গেল। পাগলি। আমি ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। মা, 1 কাপ কফি দিয়ে যাও তো। তুই একটু ওয়েট কর, আমি নিয়ে আসছি। আমি সোফায় বসে টিভি চালিয়ে নাট বল্টু কার্টুন দেখতে লাগলাম। কিছু সময়ের মাঝে আম্মু কফি নিয়ে চলে আসলো। তুই কি এখনো ছোট আছিস যে কার্টুন দেখছিস? আম্মু, এদেরটা দেখতে আমার খুব ভালো লাগে। এদের বন্ধুত্ব আমার খুব ভালো লাগে। কি যে পাস, আল্লাহ পাক জানেন। তুমি বুঝবে না। আমার বোঝারও দরকার নেই। আচ্ছা, কফি শেষ করে
একটু দোকানে যা তো। কেন মা? বাসায় চিনি ফুরাইয়া গেছে, নিয়ে আয়। আম্মু টাকা দিয়ে চলে গেল। আমি কবেটা শেষ করে বাইরে চলে আসলাম। দোকানে গিয়ে চিনি কিনলাম। বাপরে বাপ, চিনির যে এত দাম, মনে হচ্ছে রূপার থেকেও বেশি দাম হবে। চিনি কিনে স্যান্ডেল ফ্রেশ খেতে খেতে বাসার সামনে চলে আসলাম। আম্মুর কাছে চিনি দিয়ে চলে আসবো, তখন আম্মু ডাকলো। কিরে, বাকি টাকা নিয়েছে? বাকি টাকা আমার যাওয়া আসা ভাড়া। আমার খাবি আর আমার কাজের জন্য ভাড়া নিবি? এটা ভাড়া না, ট্যাক্স। ধারা হতচ্ছাড়া। আমাকে আর পায় কি, এক দৌড়ে নিজের রুমে চলে আসলাম। যাক, পকেটে তো কিছু টাকা হলো চিনি কেনার অজুহাতে। রোজকার মতো আজও খাওয়া দাওয়া করে ফেসবুক চালাতে শুরু করে দিলাম। একটাই কাজ, গল্প লেখা আর মেসেজ করা। প্রতিদিনের মতো আজও নৌসিনের সাথে গল্প করতে লাগলাম। কি রে, মেয়েদের নিয়ে বাইকে তো ভালোই ঘুরে বেড়াস। তুই আজকেও দেখেছিস? হুম। তো কি হয়েছে, ওরা আমার ফ্রেন্ড। পিছনে যেটা বসেছিল ওইটা কি জিএফ? আরে না। বুঝি বুঝি। কচু বুঝিস, তোকে আমি খুঁজে বের করবোই। দেখা যাবে। অনেক রাত হয়ে গেছে, তাই ঘুমিয়ে পড়লাম। পরের দিন কলেজে আমরা 5 জন বসে আছি, গোল করে বিভিন্ন গল্প করছি। দোস্ত, তোরা একটা হেল্প করবি? কি সাহায্য বল? আমাদের সাথে পড়ে নৌসিন নামে কাউকে চিনিস তোরা? আমার কথা শুনে মারিয়া, রোদেলা আর বৃষ্টি একে অপরের দিকে তাকিয়ে কি যেন ইশারা করলো। কি হলো? কেন রে, প্রেমে পড়েছিস নাকি? আরে না, আমার ফেসবুক ফ্রেন্ড। আমার জানা মতে এই নামে কেউ নেই। তবুও খোঁজ করে দেখবো। আমরা সবগুলো ক্লাস করে বাসায় চলে আসলাম। তখন এই নৌসিনের ফোন এলো। হ্যালো, বল। কি রে, আমাকে খোঁজার জন্য লোক রেখেছিস? তোকে কে বললো? আমাকে খুঁজে পাবি না। দেখা যাবে, এখন ফোন রেস্ট নেব। ফোন কেটে দিয়ে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। দেখতে দেখতে কয়েকদিন কেটে গেল, কিন্তু নৌসিনকে খুঁজে পেলাম না। শালে কোন বেশি আছে আল্লাহই জানে। ওকে খুঁজে পায় না বলে রোজ আমাকে পচায়। কিছু করার নেই। দোস্ত, তোর এই বেস্টুকে খুঁজে পাইনি। সে এত লুকোচুরি কেন করছে? আরে বাদ দে তো। অনেক চেষ্টা করো, শালে নৌসিনকে পাইনি। এর মাঝেই কেটে গেছে 2 বছর। আর কয়েকদিন পর আমাদের এসএসসি পরীক্ষা শেষ হয়ে গেছে। আমি আর নাফিজ একটা কাজের জন্য বাইরে যাচ্ছি। আমাদের কি কাজ সেটা পরে জানতে পারবেন। মেমেরও এসএসসি পরীক্ষা হয়েছে, আমাদের কলেজে ভর্তি হয়েছে। আমরা সবাই ভাবছি আমাদের কলেজের ভার্সিটিতে তো এডমিশন নিব। আমাদের আর নাফিজের কাজ শেষ করতে অনেকদিন লেগে গেল। বাসার কেউ জানে না আমরা কি করতে এসেছি, তারা শুধু জানে আমি আর নাফিজ করতে এসেছি। রোজ পরিবারের সাথে মারিয়া, রোদেলা, মিম ও নৌসিনের সাথে কথা বলি। আপনাদের একটা কথা তো বলা হয়নি, আমি রোদেলাকে ভালোবেসে ফেলেছি। খুব করে ভালোবাসি, প্রচন্ড ভালোবাসি। এই কথা নাফিজ ছাড়া কেউ জানে না। এবার ভাবছি ভার্সিটি লাইফে তাকে মনের কথা বলে দেব, কারণ আমরা 5 জন তো একই জায়গায় পরের আগে থেকে ঠিক করছি। দোস্ত, আমাদের কাজ তো শেষ, কাল বাসায় চলে যাব। চল পরিবারের জন্য কিছু কেনাকাটা করে আসি। কাল যাবো, আজ একটু জরুরি দরকার আছে। তোর মনে নেই? তোমরা তোমাদের কাজ খুব সবাইকে করে ফেলেছো, এর জন্য আমি গর্বিত। এমকে আর এনএস স্যার, এটা আমাদের দায়িত্ব ছিল। তবুও কেউ এই কেস সলভ করতে পারেনি যেটা তোমরা দুজন করেছো। ধন্যবাদ স্যার। তোমাদের জন্য একটা ভালো খবর আছে। কি খবর? তোমরা তোমাদের এলাকায় ছদ্মবেশী হয়ে থাকবে। আর হ্যাঁ, এতদিন যেভাবে কাজ করেছো সেভাবে করে যাবে। ইয়েস স্যার। এখন তোমরা আসতে পারো, দরকার হলে ফোন করে ডেকে নিব। ওকে স্যার, তাহলে এমকে স্যার যাওয়া যাক। তারপর তারা দুজন সেখানে চলে গেল। আমরা অনেক ঘোরাঘুরি করে বাসের সবার জন্য জিনিস কিনে প্যাক করে ফেললাম। পরের দিন বাসে করে যথাসময় নিজ জন্মস্থানে চলে আসলাম, মানে নিজের এলাকায়। আমি দরজায় কলিং বেল বাজালেই মিম এসে দরজা খুলে দেয়। ভাইয়া, চিৎকার করে আমাকে জড়িয়ে ধরলো। কেমন আছিস ভাইয়া? তোকে অনেক মিস করেছি, অনেক। আমি ভালো আছি, তুই? আর আমাকে মিস করছিলি না অন্য কাউকে? ভালো। আর কাকে মিস করব? মুসকে হাসলাম। পাগলি, আমি মনে হচ্ছে কিছু জানি না। তোরা যে তলে তলে টেম্পো চালাও, কোনো একদিন সারপ্রাইজ দেবো। লাগেজ নিয়ে যা, তোর জন্য জিনিস আছে, আব্বু আম্মুর জন্য আছে। আমাদের কথা বলার মাঝেই আব্বু আম্মু চলে আসলো। আমাদের না জানিয়ে চলে আসলি যে? সারপ্রাইজ। কেমন করলি? অনেক ভালো মা। আচ্ছা আচ্ছা, ফ্রেশ হয়ে খাবার দিচ্ছে তোর মা। আচ্ছা বাবা। আমি নিজের রুমে চলে আসলাম। বাহ, এই কয়েক মাসে একটুও বদলায়নি, একদম পরিষ্কার।
কভার থেকে জামা বের করে গোসল করে নিলাম। নিচে এসে খাওয়া দাওয়া করলাম। আমি বসে টিভি দেখছি আর মেসেঞ্জারে সবার সাথে কথা বলছি আর মিম লাগতে জিনিসপত্র বার করে রাখছে আর মা বাবাকে দেখাচ্ছে। কয়েকদিন পরে আবার ভার্সিটি লাইফ শুরু। দেখতে দেখতে যেদিন চলে গেল বুঝতেই পারিনি। মনে হচ্ছে কয়েকদিন আগেও খেলাধুলা করলাম, স্কুলে গিয়ে দুষ্টুমি করলাম। ছোটবেলার সময়কে অনেক অনেক মিস করি। চিরচেনা সেই কলেজ ক্যাম্পাসে চলে গেছিলাম। বলতে গেলে এখন ভার্সিটি ক্যাম্পাস। কলেজের ক্লাস অনেক আগেই শুরু হয়েছে। আমার সাথে মিম এসেছিল, সে তার নিজের ক্লাসে চলে গেল। আরে আমি তো বকুল গাছের তলায়। প্রায় আধা ঘন্টা পর বান্ধবীরা আর নাফিস চলে আসলো এক এক করে। রে কেমন আছিস তোরা? ভালো, তোর? ভালো। রোদলা কই, তাকে তো দেখছি না। আজও আসবে না। কেন? আরে ও আসবে না বলে তোর মুখ কালো হয়ে গেল কেন? আরে তোরা বুঝছিস না। কে বললো বুঝি না? আমরা তো অনেক আগে আন্দাজ করতে পারছি। কি? এই যে আমাদের লেখক সাহেব রোদেলা প্রেমে পড়েছে। কি বলিস তোরা? ঠিকই বলেছি। আমি বলি কি, এবার প্রপোজ করে দে, পরে যা হবার হবে। নাফিস ঠিকই বলেছে। আচ্ছা কালকে বলবো দেখি। আমরা চারজন ক্লাস করে বাসে চলে আসলাম। আমি রোদলাকে ফোন দিলাম। হ্যালো মাহিম, বল। আজ কলেজে আসলি না যে? আরে একটা কাজ ছিল তাই। ও আচ্ছা, কাল আমার সাথে দেখা করতে পারবি? হ্যাঁ, আমি তোকে বলতাম। ও কেন? কাল আসুক, তোকে সারপ্রাইজ দিব। আচ্ছা অপেক্ষায় থাকলাম। তাহলে কাল রেইনিক বাঁধে চলে আয় বিকেলে। আচ্ছা। আচ্ছা এখন রাখি, কাল সময় করে চলে আসিস। ওকে। রোদেলার ফোন রেখে দিল। আমি ফোন রেখে ছাদে গিয়ে মিমের সাথে আড্ডা দিতে লাগলাম। সন্ধ্যার পর দুজন নিচে নেমে আসলাম। আমি এখন শুয়ে আছি নিজের রুমে। একটু আগে নাফিসকে কথাটা জানলাম যে আমি রোদেলাকে প্রপোজ করব, আর কাউকে জানাইনি। নৌশনের সাথে কথা বললাম, সে আর আগের মতো কথা বলে না। এটা কেন করে আমি জানি না, হয়তো পড়াশোনায় বিজি। আমি কখনো আগ বাড়িয়ে জিজ্ঞেস করি নাই, আর তাকে দেখার সৌভাগ্য আমার হয়নি। অনেক বলেছি দেখা করতে, বাট সে রাজি না। একই কথা সারপ্রাইজ। আমি কি করি না করি সবই সে জানতো। আমার ঘুম আসছে না। কিভাবে রোদেলাকে প্রপোজ করবো, কেমন রিয়াক্ট করবে, রিজেক্ট করবে নাকি, এইসব ভাবছি। একসময় এইগুলো ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেলাম। পরের দিন শুক্রবার ছিল, তাই কলেজ ভার্সিটি বন্ধ। আমি জুমার নামাজ আদায় করে বাড়িতে আসলাম। খুবই এক্সাইটেড আমি, কারণটা আপনারা গত পর্বে হয়তো জানতে পেরেছেন। খাওয়া দাওয়া করছি, এমন সময় মিম বলে উঠলো, কি রে ভাইয়া, আজ তোকে এত খুশি লাগছে কেন শুনি? হুম হুম। কই খুশি লাগছে? এই যে মুখের হাসির রেখা। তোর চোখ কানা হয়ে গেছে, বুঝতে পারছি। কি বলতে চাচ্ছিস? আমি কানা? তুই কানা, তোর বউ কানা। তোর জামাই কানা। খাওয়ার সময় এত কথা বলিস কেন তোরা? চুপ করে খেয়ে নে। তোমার মেয়ে তো অনেক আগেই শুরু করছে, আমার কি করার? আমার মেয়ের দোষ একদম দিবি না। খাওয়া দাওয়া করে নিজের রুমে চলে আসলাম। রোজলাকে কিভাবে প্রপোজ করব সেগুলো ভাবছি। অনেক কথা মনে আসছে, বাট রোজকে বলতে পারছি না। অনেক সময় প্র্যাকটিস করার পর একটু একটু হলো। দেখতে দেখতে সময় হয়ে গেল। বুকে সাহস নিয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম কাঙ্ক্ষিত জায়গার উদ্দেশ্যে। আজ নেভি ব্লু কালারের পাঞ্জাবি পরেছি। 30 মিনিট পর আমি সেখানে গিয়ে পৌঁছলাম। বাইকটা একপাশে দাঁড় করিয়ে ভেতরে যেতে লাগলাম। হঠাৎ একটা বেঞ্চের দিকে চোখ যেতেই আমার দুনিয়া থমকে গেল। এক সুন্দর রমণী, যাকে পরি থেকে বেশি সুন্দর লাগছে আমার কাছে। গোলাপি কালারের শাড়ি, হালকা লিপস্টিক, টানা টানা চোখে কাজল, আর মাথায় একগুচ্ছ কাঠগোলাপ। সেই রমণীটা আর কেউ নয়, সেটা রোদেলা। আমি আস্তে আস্তে তার দিকে এগিয়ে গেলাম। তার কাছাকাছি যেতেই আমার মনে আশারে বিষণ্ণ তা ঘিরে ধরলো, কারণ রোদেলাকে একটা ছেলে জড়িয়ে ধরছে। রোদেলা ছেলেটাকে জড়িয়ে ধরছে, এটা দেখে আমার রাগ হলো। তবু কিছু বললাম না, কারণ রেগে কিছু বললে হিতে বিপরীত হতে পারে, আর ছেলেটা তার কাজিনও হতে পারে। এটা বলে মনকে বুঝ দিলাম। বেশ কিছু সময় পর ছেলেটা চলে গেল। তখন আমি রোদেলাকে কাছে গেলাম। তাকে দেখে মনে হলো সে অনেক খুশি। আমি ভাবছি হয়তো আমাকে দেখে। কিরে, তোর আসতে এত লেট হলো কেন? সরি, একটু লেটের জন্য। তো বল, কি বলার জন্য ডেকেছিস? তুই তো কি সারপ্রাইজ দিবি বলে তুই আগে বল। তুই ডাকছিস, তুই বল, তারপর আমি বলছি। লেডিস ফার্স্ট। আচ্ছা বলছি, আমি যা বলবো তো শোনার জন্য রেডি তো? শখ খাবি না তো? আরে না, তোর কি আমাকে দুর্বল মনে হয়? না, বাট কথা শুনে তুই চমকে যাবি। আচ্ছা বল। তুই ফেসবুকে এতদিন যাকে বেস্টু ভেবে আসছিস, আমি সেই নৌশিন বিনতে। কি? হ্যাঁ। আমি তো রোদেলার কথা শুনে অবাক। এতদিন আমি যার সাথে ফেসবুকে কথা বলছি আমার বেস্টু সে রোদেলা। আমি ভিতরে ভিতরে খুব খুশি, সেটা কাউকে বলে বোঝাতে পারবো না।
তাহলে এতদিন বললি না কেন? আর তোর এই নাম কেন? আজকের দিনের অপেক্ষায় ছিলাম, আর এই নাম শুধু তুই আর ফ্রেন্ডরা বলছে। আমার নাম নওশিন বিনতে, আব্বু রোদেলা বলে ডাকে। ও দোস্ত, আমি আজ অনেক খুশি। আরে দাঁড়া, আরেকটি খুশির খবর আছে। কি? তখন সে আগের ছেলেটা দুটো আইসক্রিম নিয়ে আমাদের কাছে আসলো, বলতে গেলে নৌসিনের কাছে। নৌসেন, কে এই ছেলে? এখন থেকে নৌসিন বলা হবে, যেহেতু নায়িকা নিজের পরিচয় দিয়ে দিল। আরে তোমাকে বলছিলাম না মাহিমের কথা, এটাই সেই মাহিম। হ্যালো ব্রো, আমি শিশির। আমি কে সেটা তো নৌসিন বলে দিল। তোকে বলেছিলাম না আরেকটা সারপ্রাইজ দিব। বল। শিশির হচ্ছে আমার বয়ফ্রেন্ড। আমাদের 2.5 বছরের সম্পর্ক। তোর সাথে ফেসবুকে পরিচয় হওয়ার পরেই আমাদের রিলেশন হয়। রোজলা, আমি নৌসিনের কথা শুনে আমার পৃথিবী অন্ধকার চেয়ে গেল। আমি নিজের কানকেও বিশ্বাস করতে পারছি না। আমাকে, যাকে এত থেকে ভালোবেসে আসছি, আর সে কিনা অন্যের সাথে রিলেশনে আছে, তা আবার 2.5 বছর। আমি জানতে পারলাম না, এখন বুঝতে পারলাম এত সুন্দর করে সেজে আসা সেটা আমার জন্য ছিল না, সেগুলো তার বয়ফ্রেন্ড শিশিরের জন্য ছিল। অনেক কষ্ট হচ্ছে, সেটা বলে বোঝাতে পারবো না। আমার মুখ দিয়ে কথা বের হচ্ছে না। আমাকে চুপ থাকতে দেখে নৌসিন বলতে লাগলো, বললাম না তুই অনেক বড় শখ খাবি, দেখলি তো আমার কথা মিলে গেল। সেটাই। যদিও মুখ দিয়ে কথা বের হচ্ছে না, তবু অনেক কষ্টে বললাম, কিরে তুই ঠিক আছিস? হ্যাঁ ঠিক আছে। আমার আবার কি হবে? ওকে। আমাকে একটা দিতে গেল, কিন্তু অজুহাতে আমি নিষেধ করে দিলাম। এই আইসক্রিম আমার গলা দিয়ে নামবে না। তুই আগে তো বলিসনি যে তোর বয়ফ্রেন্ড আছে। আসলে আমি বলতে নিষেধ করেছিলাম। আমি 2 বছরের জন্য দেশের বাইরে গিয়েছিলাম, কিন্তু আরও বেশি 6 মাস লেগে গেল। কাল দেশে ফিরছি। দেশে ফিরলে তোদের বলতাম সরি রে। আমি কিন্তু তোমাদের বাস্তিতে পড়ি। খুব ভালো ভাইয়া। আরে চল ওই বেঞ্চে বসে কথা বলি। আরে না, তোরা কথা বল, আমি চলে যাচ্ছি। তুমিও আমাদের সাথে থাকো। সেটা হয় না। কেন হয় না? আর তুই বলে কি একটা কথা বলবি, সেটাও তো বললি না। অন্য একদিন বলবো। আজ বললাম। না, পরে বলবো। তাই বলে আমি ঘুরতে চলে আসলাম। কি হলো, চলে যাচ্ছিস কেন? আরে গাধি, ভাইয়া কতদিন পর দেশে আসছে, তোরা এখন তো সময় কাটা। আমি থেকেই কাবাবে হাড্ডি হতে চায় না। তুইও না। চালিয়ে যা, আর আমার সাথে তো রোজ দেখা হয়। ভাইয়াকে টাইম দে। এবার আর দাঁড়ালাম না, সোজা চলে আসলাম। অনেক কষ্ট হচ্ছে, চোখ দিয়ে পানি বের হতে চাচ্ছি, আবার অনেক কষ্টে ধরে রাখছি, কারণ ছেলেদের সহজে কাঁদতে নেই। আজ আমি একসাথে 2টা সারপ্রাইজ পেয়েছি, এতে খুশি হবার কথা, বাট আমার কষ্ট হচ্ছে। অন্য সাইডে গিয়ে নদীর ধারে বসে পড়লাম। চারিদিকে অন্ধকার দেখা মিলছে কিছুটা, সূর্য ডুবে গেছে। নৌসুনের কথা ভাবছি, কতটা তাকে ভালোবেসে ফেলছি, বাট সে অন্য কারোর। হয়তো এটাই ভাগ্যের লিখন ছিল। পকেট থেকে ডায়মন্ডের রিং এর বক্স বের করলাম। নৌসিন কে প্রপোজ করবো বলে ঘুরতে গিয়ে কিনেছিলাম, কিন্তু সেটা কোনো দরকারই লাগলো না। কিছু সময় রিং এর দিকে তাকিয়ে ছুঁড়ে ফেলতে যাবো নদীতে, কিন্তু কিছু মনে করে ঘুরিয়ে আনলাম। ফেলে দেওয়ার থেকে আমার পাগলি বোনটাকে দেবো, হয়তো সে খুব খুশি হবে। তার মুখের হাসি দেখে কিছুটা হলেও শান্তি লাগবে। তারপর রিংটার দিকে তাকিয়ে রইলাম। চোখের পানি ধরে রাখতে পারলাম না, নীরবে চোখের পানি পড়ছে। মনে হচ্ছে নদী ভাত ভেঙে গেছে, চারপাশে অন্ধকার। কেউ বুঝতে পারছে না যে একটা ছেলে ভালোবাসার জন্য নীরবে কান্না করছে। এমনিতেই চারপাশে ফাঁকা হয়ে গেছে, 2-1 ছাড়া কেউ নেই। এখানে রাত কাটবে নাকি বাসে যাব, কিছুই মাথায় আসছে না। সময় আর মানুষ নিজ গতিতেই চলে, প্রকৃতিও তার নিজ গতিতে চলে। কেউ কারোর জন্য থেকে নেই। দুনিয়ার সবাই স্বার্থপর, কেউ বেশি কেউ কম। অনেক সময় হলো নদীর পাড়ে বসে আছি, রিংটা পকেটে রাখলাম, তখন খেয়াল হলো মোবাইল ভাইব্রেট হচ্ছে। বের করে দেখলাম বাসা থেকে ফোন আসছে। হ্যালো। ভাইয়া, কোথায় তুই? কত রাত হয়েছে, তোর কি খেয়াল আছে নাকি বাড়িতে আসবি না? কোনটা? কখন থেকে ফোন দিচ্ছি, রিসিভ করছিস না কেন শুনি? মা বাবা তোর জন্য চিন্তা করছে। তোরা খেয়ে ঘুমিয়ে পড়, আমি আসছি, রাস্তায় আছি। তাড়াতাড়ি আসিস। ফোন রেখে দিলাম, বসে থেকে দাঁড়িয়ে গেলাম। এখানে থাকলে আর চলবে না, বাসে যেতে হবে। বাইকের কাছে গিয়ে স্টার্ট দিয়ে বাসে চলে আসলাম। আধা ঘন্টা পর বাসে চলে আসলাম। বাইক রেখে ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করলাম। আমি মনে করেছিলাম সবাই ঘুমিয়ে গেছে, কিন্তু না, মা বাবার মিম সোফায় বসে আছে। নবাবের মতো এত সময় পর আসা হলো। বলছি, এত সময় কোথায় ছিলেন? বাইরে। এত রাত করে বাসা আসলে কেন? তুমি চুপ করো তো। তাই বলে মা আমার কাছে এগিয়ে এলো।
কি হয়েছে বাবা তোর? তোর চোখ লাল হয়ে আছে কেন? আর চোখ ফুলে আছে কেন? আমার কথা শুনে আমি চমকে গেলাম। এখন কি বলবো কিছুই মাথায় আসছে না। আসলে মা, কি হয়েছে বল। আসলে বাইক নিয়ে আসার সময় চোখে কি যেন পড়ছিল, তাই ডলার ফলে লাল হয়েছে। আচ্ছা ঠিক আছে, রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়, খাবার দিচ্ছি। তোমরা সবাই খেয়েছো? হ্যাঁ, মিম জোর করে খাওয়াইছে। ভালো করেছো। আর আমি বাইরে থেকেই খেয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে, রুমে গিয়ে রেস্ট নে। হুম। সবাই নিজেদের রুমে চলে গেল, আর আমি নিজের রুমে ফ্রেশ হয়ে এসে ব্যালকনিতে চলে আসলাম। ঘুম আসছে না। চেয়ারে বসে আকাশের দিকে তাকিয়ে রইলাম। কি সুন্দর দৃশ্য, তারাগুলো মিটমিট করে জ্বলছে। কত সময় তাকিয়েছিলাম জানি না, কিন্তু একসময় ব্যালকনিতেই ঘুমিয়ে পড়লাম। দেখতে দেখতে কিছুদিন পার হয়ে গেল। এই কয়েকদিন আমি রুম থেকে বের হই নাই তেমন, শুধু খাবার খেতেই বের হয়েছি। কি আর করবো, কিছুই ভালো লাগছে না। ছেলেটার যে কি হলো, রুম থেকে বেরই হচ্ছে না। সেই চিন্তার বিষয়। মিম, তুই কি কিছু জানিস? না বাবা। ভার্সিটি। কিরে নাফিস, এই কয়দিন মাহিম ভার্সিটি আসছে না কেন? সেটা আমিও জানি না। কিছু কি হয়েছে নাকি? তখনই সেখানে নৌসুন উপস্থিত হলো। কার কি হয়েছে রে? আসলে মাহিম ভার্সিটি আসছে না। কেন নেটে আসে না? ফোন দিলে কিছু কথা বলে কেটে দেয়। আচ্ছা, সেদিন তোর সাথে দেখা হয়েছিল, কিছু কি হয়েছিল? তেমন কিছুই না। মানে তোকে কিছুই বলেনি? সেদিন তো তোকে মাহিম ভালোবাসার কথা জানাতে ডেকেছিল। কি? এটা কি বলিস? হ্যাঁ। সেটা আমার কি করার? কি করার মানে? তোকে কত ভালোবাসি জানিস? সেটা আমার কিচ্ছু করার নেই। আর এমনিতেও আমার একজনের সাথে রিলেশন আছে 2.5 বছর ধরে। তখনই সবাই একসাথে চমকে উঠলো। কি বলিস তুই? কার সাথে? শিশির। তুই জানিস শিশির কতটা খারাপ? ওর নামে একটা বাজে কথা বলবি না। ওর অনেক মেয়ের সাথে রিলেশন? তোদের আমি বন্ধু ভাবতাম, আর তোরাই এইসব বলছিস। আর মাহিম তো আমার বেস্ট ফ্রেন্ড, ও কিভাবে এসব ভাবলো? ছি ছি। ও তোকে অনেক ভালোবাসে, বিশ্বাস কর। তোদের সাথে আমার কোনো কথা নেই, বাই। এই কথা বলে নৌসিন চলে গেল। আর এদিকে এরা তিনজনই ঠিকই বুঝলো কেন এমন করছে মাহিম। আরো একটা মাস কেটে গেল। আমি কিছুটা স্বাভাবিক হয়েছি। পরিবারের জন্য তো স্বাভাবিক হতেই হবে। ভাবছি কয়েকদিন পর থেকে ভার্সিটি যাব। এদিকে নৌসিন ভার্সিটি আসে, ক্লাস করে, শিশিরের সাথে ঘোরে, কিন্তু নাফিস, মারিয়া, বৃষ্টির সাথে কথা বলে না। এরা অনেক বুঝিয়ে, বাট নৌসিন বোঝার পাত্র নয়। চৌধুরী বাড়ি, সাগর হোসেন চৌধুরী, আর পাশে সায়রা বেগম, আর সামনে নৌসিন দাঁড়িয়ে আছে। আমি আমাদের সিদ্ধান্ত জানিয়েছি, তোমার মতামত বলো। আব্বু, আমি ওই ছেলেকে বিয়ে করতে পারবো না। আমি শিশিরকে অনেক ভালোবাসি। শিশির কেমন ছেলে আমার থেকে তুমি ভালো জানো। বিয়ে করলে আমি ওকেই বিয়ে করব। সেটা কখনো হবে না আমি বেঁচে থাকতে। তুমি শুনতে পাচ্ছ না? আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। সায়রা, তোমার মেয়েকে বলে দাও এই বিয়ে তাকে করতেই হবে। তার 3 দিন পর সব কিছু রেডি করছি আমি। মা, তোমার বাবা ঠিকই করেছে। তোমার মেয়েকে রুমে বন্ধ করে রাখো। নৌসিন আগে গজ গজ করতে করতে সেখান থেকে চলে গেল নিজের রুমে, আর শিশিরকে ফোন দিল। হ্যালো জান। বলো। বাবা আমার বিয়ে ঠিক করেছে, তুমি কিছু করো। তুমি নিশ্চিত থাকো, তোমার বিয়ে আমার সাথে হবে। ওকে, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। নৌসিন ফোন রেখে দিল, আর শিশির সে নিজের ভাবনায় ব্যস্ত। কি বোকা মেয়ে তুই নৌসিন। তোকে বিয়ে করে তোর বাপের সম্পত্তি আমার নামে করে নিয়ে তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। নিজের রুমে বসে ল্যাপটপে কাজ করতেছিলাম, তখন নাফিসের ফোন আসলো। হ্যালো মাহিম, কিছু শুনছিস? শালা তুই না বললে শুনবো কেমনে? নৌসিনের বিয়ে ঠিক করছে। ও, কার সাথে? সেটা জানি না। আচ্ছা, এখন রাখছি। কিছু সময় মন খারাপ করে বসে রইলাম, কিন্তু আমাকে আসতে দেখে আমি নিজেকে সামলে নিয়ে আবার কাজ করতে লাগলাম। সারাদিন ঘরে বসে কি করিস? কিছু না, এমনি একটা কাজ করতেছিলাম। আচ্ছা শোন, তোর বাবার অফিসের বসের মেয়ের বিয়ে 3 দিন পর। তো আমি কি করব? আমাদের দাওয়াত দিয়েছে। তাছাড়া বস তোর বাবার খুব ভালো বন্ধু, তাই একদিন আগেই যেতে বলেছে। মা, আমি পারবো না। তোকে যেতেই হবে। আচ্ছা ঠিক আছে, বিয়ের দিন যাব। মনে থাকে যেন। ঠিক আছে মা,
আম্মু মুচকি হেসে বেরিয়ে গেল আর আমি নিজের কাজে মন দিলাম। 3 দিন পর আজ নৌসিনের বিয়ে। সব বন্ধুদের বলেছি, কিন্তু আমাকে বলেনি। কিভাবে বলবে? বন্ধু হয়ে তাকে ভালোবাসতে গেলাম। আমার জন্য মারিয়া বৃষ্টির সাথে ঝামেলা হয়েছে। বড়লোক পরিবারের মেয়ে এমনই হয়। যাই হোক, গতকাল মা, বাবার মিম, বাবার বন্ধুর প্লাস অফিসের বসের মেয়ের বিয়েতে চলে গেছে। বিয়ে একটা রিসোর্টে হচ্ছে, বড়লোক মানুষেরাও। আমি নাফিসকে ফোন দিলাম। হ্যালো নাফিস, তুই রেডি তো? আমি না গেলে হয় না দোস্ত। তুই জানিস না আমি যেখানেই যাই তোরে নিয়ে যাই। কিন্তু কোনো কিন্তু নয়, রেডি হয়ে নে। আচ্ছা, ফোন রাখ। আমি ফোনটা কেটে নিজে তৈরি হয়ে নিলাম। অন্যদিকে অনেকদিন পর তোমাকে দেখবো প্রিয়তমা। যাক, মাহিম আমার কাজটা সহজ করে দিচ্ছে। মুচকি মুচকি হাসতে লাগলো। আমি রেডি হয়ে বাইক নিয়ে নাফিসের বাসার সামনে চলে আসলাম। কিছু সময় পর নাফিস বাসা থেকে বেরিয়ে আসলো। কিরে শালা, মেয়েদের মতো এত সময় লাগে কেন রেডি হতে? আটা ময়দা মাখছিস নাকি? আমি কোন আটা ময়দা মাখি না। সেটা দেখেই বোঝা যাচ্ছে কোনো মেয়েকে পড়ানোর চেষ্টা করছিস। কাকে পটাবো? যাকে পটানোর লাগতো সে তো 2 বছর আগেই পটে গেছে। কিরে কিছু বললি? আরে না, চল, এখন লেট হয়ে যাচ্ছে। তারপর আমি আর নাফিস বাইকে করে রিসোর্টের সামনে চলে আসলাম। আগে থেকে মিমের থেকে ঠিকানা জেনে নিয়েছিলাম, তাই আসতে কোনো অসুবিধা হয়নি। যাও, বাইকটা রেখে রিসোর্টের গেটের কাছে গেলাম। তখন দেখলাম মিম দাঁড়িয়ে আছে। কিরে পেতনি, তুই এখানে ভিতরে না থেকে? দেখ ভাইয়া, আমাকে একদম পেতনি বলবি না। আচ্ছা, নাফিস ভাইয়া আমাকে কি পেতনি লাগছে বলো? একদম না, তোমাকে একদম রাজকুমারী লাগছে। মাহিমের চোখের সমস্যা, তাই দেখতে পারে না। ধন্যবাদ। আর দেখলি তো আমাকে কেমন লাগছে তাহলে? তুই এখানে কেন? তোমাদের জন্য অপেক্ষা করতেছিলাম। তুই জানলে কিভাবে আমরা এখন আসবো? মানে আরে এইসব জিজ্ঞেস করবি নাকি? ভিতরে যাবি? চল। তারপর আমরা 3 জন ভেতরে গেলাম। আমাকে আর নাফিসকে এক জায়গায় দাঁড় করিয়ে মিম কোথায় যেন চলে গেল। কিরে কি দেখছিস? কিছু না। দেখতে দেখতে রিসোর্টে মানুষ এসে ভরে গেল। হঠাৎ কিছু পরিচিত মুখ ভেসে উঠলো। নাফিস, সামনে তাকা। আমি যা দেখছি তুই কি তাই দেখছিস? সেটাই তো, স্যার এখনো কেন? হয়তো কোনো কাজে আসছে। দেখতে দেখতে বিয়ের সময় চলে যাচ্ছে, কিন্তু পাত্রপক্ষ আসছে না। এটা দেখে সবাই কানাঘুষা করছে। অন্যদিকে এটা কি হয়ে গেল সায়রা? আমার মেয়ের এখন কি হবে? সব তো তোমার দোষ, মেয়েকে জোর করে বিয়ে দিতে গেলে। ছেলে খুব ভালো ছিল, কে যে তাকে ফাঁসিয়ে দিল। এখন ভেবে কি হবে? বন্ধু, তুই টেনশন নিস না, কোনো না কোনো উপায় বের হবে। কিভাবে থাকবো শান্ত? আমার একটা মাত্র মেয়ে। ভাই সাহেব, আপনি কিছু একটা করেন। এই সালাম, তোর না একটা ছেলে আছে? কেন? আমার একটা কথা রাখবি? বল। তোর ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিবি? এটা কিভাবে সম্ভব? আপনারা কোথায় আর আমরা কোথায়? সেটা বড় কথা নয়, আপনারা তো আমাদের পরিচিতি, অ্যান্ড ভাইয়ের সাথে তো বন্ধুর থেকে ভালো সম্পর্ক। প্লিজ না করিস না তুই। তুই আমাকে অনেক সাহায্য করেছিস, তোর জন্য এইটুকু করলে আমার কিচ্ছু হবে না। ধন্যবাদ দোস্ত। তোর ছেলেকে নিয়ে আয়। মিম, তোর ভাইকে ডেকে নিয়ে আয়। এত সময় মিম দাঁড়িয়ে সবার কথা শুনতেছিল, কিন্তু তাদের কথা শুনে বেশ অবাক হয়ে গেল। আব্বু কথা শুনে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে আমাকে ডাকতে আসলো। ভাবতেই পারিনি আমার ভাবি এত সুন্দর হবে, ভাইয়ার সাথে অনেক মানাবে। আমি আর নাফিস তো গল্প করছি, তখন সেখানে মিম আসলো। ভাইয়া, তোকে আব্বু ডাকছে। কেন? গেলেই বুঝতে পারবি। ঠিক আছে। তারপর মিম আমাদেরকে একটা রুমে নিয়ে যেতে লাগলো। রুমের ভেতরে গিয়ে দেখলাম বাবা মা আর বাবার অফিসের বস ও তার বউ। আমি গিয়ে তাদের সালাম দিলাম। আব্বু, আমাকে কেন ডেকেছো? তোরা বিয়ে জিনিস নিয়ে আয়, আর মাহিমের সাথে কথা বলছি। আচ্ছা। আন্টি আর আঙ্কেল চলে গেল। রুমের মাঝে শুধু আমরা কয়েকজন আছি। আমরা তোমার বিয়ে ঠিক করেছি। কি? প্লিজ বাবা, না করিস না। তোমরা কি পাগল হয়ে গেছো? এসব বলছো কেন? আমরা পাগল হইনি, যার সাথে বিয়ে হবার কথা ছিল তাকে কিডন্যাপ করা হয়েছে। তাহলে তাকে খোঁজো। অনেক খোঁজার চেষ্টা করেছে, কিন্তু পারেনি। এরা আমাদের জন্য অনেক সাহায্য করেছে, এদের জন্য কি একটু কিছু করতে পারি না আমরা?
এটা সত্যি যে আঙ্কেল আমাদের বিপদের সময় অনেক হেল্প করছে বাবাকে, কিন্তু কখনো এদের পরিবারকে আমার দেখার সুযোগ হয়নি। আঙ্কেল, আমি মাহিমকে বোঝাচ্ছি। ওকে। আমার বাবা চলে গেল। ভাইয়া, ভাবি কিন্তু অনেক সুন্দর, তোর সাথে খুব মানাবে, রাজি হয়ে যা। আমি মিমের দিকে রাগের দৃষ্টিতে তাকালাম, সাথে সাথে সে চলে গেল দৌড়ে। মাহিম, বিয়েটা করে নে। নাফিস, তুই তো জানিস সব। কার কথা বলছিস? যে মেয়ে অন্য কাউকে ভালোবাসে আজ তার বিয়ে? হয়তো এত সময় হয়ে গেছে তার জন্য তুই রাজি হচ্ছিস না। আমি যে নৌসিনকে অনেক ভালোবাসি। তোর মা বাবার থেকে মেয়ে ভালোবাসে তোর কাছে বেশি হয়ে গেল। তেমন কোনো ব্যাপার না। তাহলে বিয়েতে রাজি হচ্ছিস না কেন? আমি পড়লাম মহা বিপদে। একদিকে দুই পরিবারের সম্মান, আর একদিকে আমার ভালোবাসা। কি করব কিছুই বুঝতে পারছি না। অবশেষে পরিবারের কথা ভেবে রাজি হয়ে গেলাম। ধন্যবাদ দোস্ত, দেখবি সবকিছু ঠিক হয়ে যাবে। দেখা যাক। আপনারা ভাবছেন কেমন ভালোবাসা আমার, যে একদিনের নৌসিনকেই ভুলে গেলাম? এখানে দুইটা পরিবারের সম্মান। যে বাবা সারা জীবন কষ্ট করে লালন পালন করছে, তাকে কিভাবে ছোট হতে দিতে পারি? আবার অন্যদিকে আঙ্কেল, যে কিনা আমাদের অনেক সাহায্য করছে। আর একটা মেয়ের সম্মান অনেক বেশি, যা হারালে ফিরে পাওয়া যায় না। আর নৌসিন, সে তো অন্যকে নিয়েই খুশি। থাক না, আমি ওর মনের মাঝেই তাকে রেখে দেবো ভালোবাসায়। নাফিস রুম থেকে বেরিয়ে গেল। কিছু সময় পর আব্বু আমার জন্য একটা হলুদ পাঞ্জাবি নিয়ে আসলো, সাথে নাফিস। আব্বু এসে আমাকে জড়িয়ে ধরলো। আমি জানি তোর মত নেই, তবুও বলছি ইনশাল্লাহ তুই সুখী হবি। মিথ্যা হাসি দিয়ে। নাফিস, মাহিমকে রেডি করিয়ে নিয়ে নিচে আয়। ওকে। বাবা রুম থেকে চলে গেল, আর নাফিস আমাকে পাঞ্জাবি দিয়ে রেডি হতে নিতে বললো। আমি পাঞ্জাবিটা পরলাম। কিছু করার নেই, পরিবারের খুশির জন্য এটুকু করা যায়। কার জন্য না করব? যে আমার না তার জন্য। যাই হোক, রেডি হলাম। আব্বু এসে আমাকে নিচে নিয়ে এসে বরের আসনে বসিয়ে দিল। কিছু সময় পর কাজে বিয়ে পড়ানো শুরু করলো। লেখালেখি শেষ হয়ে বিয়ের রেজিস্ট্রি খাতা দিয়ে স্বাক্ষর করতে বলবো। আমি বেশ কিছু সময় পর স্বাক্ষর করে দিলাম। তারপর 3বার কবুল বলতে বললো, বলে দিলাম অনেক কষ্ট করে। কিছু সময় পর সবাই আলহামদুলিল্লাহ বলে উঠলো। বুঝলাম বিয়ে সম্পন্ন হলো। একটা জিনিস বুঝতে পারলাম না, মেয়েকে পরে বলানো হয়, কিন্তু এখানে দেখছি তার উল্টো। হয়তো আমার রেডি হবার সময় করছে। খাওয়া দাওয়া শেষ করে কিছু সময় পর ঘোমটা দিয়ে একটা মেয়েকে নিয়ে আসা হলো আমার থেকে কিছুটা দূরে। আমি তাকে এখনো দেখি, তার নাম কি সেটাও জানি না। রেজিস্ট্রি পেপারের নাম খেয়াল করি নাই। অনেক ঝামেলার মাঝে আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিয়ে তোমার হাতে তুলে দিলাম। আমার মেয়েকে দেখে রেখো। শিওর আঙ্কেল। সুখে থাকিস মা, আর আমাকে মাফ করে দিস। শ্বশুরবাড়ি যাওয়ার সময় যা হয় সেটাই শুরু হলো। কি কান্না! কান্না শেষ হলে গাড়িতে তুলে দিল আমাদের। এত সময় একটা ছেলে এসব দেখে যেতেছিল। দেখে মনে হচ্ছে প্রচুর রেগে আছে। সে আর কেউ নয়, শিশির। অনেক কাছে এসো, সব বেচতে গেল, কিন্তু কে শিশির এত সহজে হারার পাত্র নয়।